আসসালামু আলাইকুম। আচ্ছা, সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানাও তো। আমার হচ্ছে 10 মিনিট লেট হয়ে গেছে, একটু ল্যাপটপটা সেট আপ করতে গিয়ে একটু লেট হয়ে গেছে। একটু জানাও যে সবকিছু ক্লিয়ার কিনা। এনিওয়ে, তো এই ক্লাসটা নেওয়ার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমরা জানো যে এক্সট্রা সিলেবাস থেকে মানে শর্টে যে বাইরে যে চ্যাপ্টার গুলা ইদানিং কালে হচ্ছে কি মানে তোমার এই কোয়েশ্চেন গুলো আসতেছে, মানে সবাই হচ্ছে কি সিলেবাসের বাইরে হচ্ছে কোয়েশ্চেন করতেছে প্রত্যেকটা ইউনিভার্সিটি। হ্যাঁ, তো এখন কোয়েশ্চেন গুলো এক্স্যাক্টলি কোত্থেকে আসে? আমরা যদি বলি যে তোমার কোয়েশ্চেন গুলো যে খুবই একটা ডিপ জায়গা থেকে আসে তা কিন্তু না। এখন খুবই নর্মাল যে পয়েন্ট গুলা থাকে, যেমন ধরো যে কোয়েশ্চেন ব্যাংক, বিশেষ করে মেডিকেলের যে তোমার, আমি বায়োলজি যেহেতু আজকে নিচ্ছি, আর তারপর কেমিস্ট্রি কখনো এক্সট্রা সিলেবাস থেকে কোয়েশ্চেন আসবে না। ফিজিক্সেরটা আমরা আরেকটা ক্লাস এর মাঝে দিয়ে দিব, ফিজিক্সেরটা এক্সট্রা ক্লাস এর মাঝে দিব, অথবা তোমাদের জিএসটি ম্যারাথন যেটা নিব একটা ম্যারাথন, তো ওই ম্যারাথনে এক্সট্রা সিলেবাসটা দিয়ে দেওয়া হবে ফিজিক্স এন্ড ম্যাথটা। তো আজকে আমি শুধু বায়োলজিটা পড়াচ্ছি। এখন তোমাদের হচ্ছে কি এখানে ধরো জিএসটি তে যে 100টা কোয়েশ্চেন থাকবে, সেই 100টা কোয়েশ্চেনের মধ্যে গিয়ে দেখবো হচ্ছে 10-12টা কোয়েশ্চেন এক্সট্রা সিলেবাস থেকে আসবে। এখন কথা হচ্ছে, তুমি যদি ভাই এক্সট্রা সিলেবাস না পারো তাহলে কি খুব একটা প্রবলেম হবে? আমি বলবো না। তোমার শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত চ্যাপ্টার গুলো যদি তুমি ভালো করে পারো, তাহলে হচ্ছে কি জানো, এক্সট্রা সিলেবাস এতটা দরকার পড়ে না। এখন তোমাদের যদি যেহেতু আসে কোয়েশ্চেন গুলো, এই জন্য ক্লাসটা নেওয়া, বুঝছো? যেহেতু কোয়েশ্চেন গুলো আসে এই জন্য মেইনলি ক্লাসটা নেওয়া। বাট এটা না পারলে এই যে আহামরি কিছু হয়ে যাবে তা না। তোমার জন্য আগে ফরজ কাজ হচ্ছে কি শর্ট সিলেবাসটা ভালো করে গুছাও। তো এখানে একটা ক্লাস দিচ্ছি, আমি নিজেই দিচ্ছি এই ক্লাসটা। তো এই ক্লাসটা থেকে টুকটাক কমন আসবে। টুকটাক বলতে এক্সট্রা সিলেবাসের যে কোয়েশ্চেন গুলো আসে সেগুলো এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ। এটা আশা রেখে তোমাদেরকে ক্লাসটা দিচ্ছি আর কি। তো এটা না পারলেই যে আহামরি ক্ষতি হবে তা না, আমি আগে ক্লাসের শুরুতে বলে দিচ্ছি। তো তুমি যদি শর্ট সিলেবাসটা ভালো করে পারো, জিএসটি তে ইজিলি চান্স পাবা ভাই। জিএসটি তে চান্স পাইতে এখানে আহামরি মার্ক লাগে না। এই 40% মার্ক, 45% মার্ক হইলেই ইজিলি একদম চেলচালায় চান্স পাওয়া যাবা, বুঝছো? তো আগে শর্ট সিলেবাস ভালো করে পড়ো। তবে যেহেতু আসে তাই তোমাদেরকে ক্লাসটা দিচ্ছি। এবং আগামীকালকে ইনশাল্লাহ আমরা হাজী দানেশের বায়োলজি কেমিস্ট্রি পড়ে ফেলবো। আর এর একদিন গ্যাপ থাকবে, একদিন পরে হচ্ছে আমরা মানে গুচ্ছের ম্যারাথন হয়তো 3-4 তারিখে নিব। এর আগেই হচ্ছে তোমাদের হাজী দানেশের আরেকটা ক্লাসে ম্যাথ ফিজিক্স দেওয়া হবে। সো মোটামুটি বায়োলজি কেমিস্ট্রি, ম্যাথ ফিজিক্স আর ইংলিশের জন্য টুকটাক আমরা একটা পিডিএফ দিয়ে দিব। তাহলে আশা করি তোমাদের প্রিপারেশনটা মোটামুটি গুছায়া যাবে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, জিএসটি ম্যারাথন নিব আগে হাজী দানেশটা নিয়ে জিএসটিটাও নিয়ে নিব, বুঝছো? আপাতত তোমরা নিজেরা পড়াগুলো গোছাও, আমরা লাস্ট মোমেন্টে এসে তোমাদেরকে জাস্ট এটা রিভিশন দিয়ে দিব, বুঝছো সবাই? ওকে, তো আমরা এক্সট্রা সিলেবাসের যে চ্যাপ্টার গুলো থেকে কোয়েশ্চেন আসে তার মধ্যে প্রথম যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা সেটা হচ্ছে কি বর্জ্য ও নিষ্কাশন। এটা থেকে একটা কোয়েশ্চেন তোমরা পাবা, এটা থেকে তোমরা ভাইয়া একটা কোয়েশ্চেন ইনশাআল্লাহ পাবা। আর দেখো, এই পোস্টের ক্যাপশনে হচ্ছে একটা টেলিগ্রাম দেওয়া আছে, তো এই টেলিগ্রামটাতে যুক্ত থাকো। এই টেলিগ্রামটাতে যদি যুক্ত থাকো তাহলে হচ্ছে কি তোমরা ওখান থেকে স্লাইডটা পেয়ে যাবা, এটা বুঝছো? এটা স্লাইডটা পেয়ে যাবা। আচ্ছা আচ্ছা, প্রত্যেক কমেন্ট করছে শার্টটা সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো যাদের খুবই প্রয়োজন তারা ক্লাসটা করা। যদি মনে হয় যে না ভাই আমি শর্ট সিলেবাসটা গুছাবো, তাহলে বলবো যে তুমি আসলে রেকর্ড করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি নিজের পড়া গুছাও, এখানে লাইভে সবাই থাকতে হবে ওরকম কোনো কথা না, বুঝছো? আগে তোমার পড়া গুছানো। এনিওয়ে, তো বর্জ্য ও নিষ্কাশন মেইনলি কি নিয়ে আলোচনা করা হয়? কিডনি সংক্রান্ত জিনিস নিয়ে আলোচনা করা হয়। তো এই চ্যাপ্টারের একটা মানে থিওরি ক্লাস, এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তো ওখান থেকে তোমরা করে নিতে পারবে। ঠিক আছে সবাই? ওকে, চলো আমরা শুরু করে দিই। হ্যাঁ ভাইয়া, বাংলা যে কোনো ক্লাস পাই না? বাংলা ক্লাস হবে, তো হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। অসমো রেগুলেশন মানবদেহে কোন অঙ্গের মাধ্যমে হয়? খুবই কমন একটা কোয়েশ্চেন। এটা ডিউতে আসছে 15-16 সেশনে। তো অসমো রেগুলেশনটা কোথায় হচ্ছে বলো তো দেখি? এটা বৃক্কে হচ্ছে। অসমো রেগুলেশনটা এটা কি হচ্ছে? বৃক্কে হচ্ছে, বুঝছো? এটা কোথায় হচ্ছে বলো তো দেখি? এটা হচ্ছে তোমার বৃক্কে হচ্ছে। ওকে, পরবর্তীতে চলো আমাদের নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। কোনটি একটা মিনিট, আমি যে কোয়েশ্চেনগুলো এক্সপ্লেনেশন লাগে সেগুলো তোমাদেরকে আমি এক্সপ্লেনেশনটা দিয়ে দিব। ওকে, দেন আসো পরবর্তী কোয়েশ্চেনে। কোনটি মানব বৃক্কের মালপিজিয়ান কণিকার অংশ? আচ্ছা, মালপিজিয়ান কণিকা বা আমরা বলতে পারি কি এটাকে মালপিজিয়ান বডি বলতে পারি। সো মালপিজিয়ান বডিটা হচ্ছে কি মানব বৃক্কের একক। মানব বৃক্কের একক যদি বলা হয় সেটা কি হবে? মালপিজিয়ান বডিকে বলা হচ্ছে কি মানব বৃক্কের একক কিন্তু বলা হচ্ছে। এখন মালপিজিয়ান বডি হচ্ছে তোমার দুইটা অংশ থাকবে। একটা হচ্ছে তোমার কি গ্লোমেরুলাস থাকবে। তো এখানে কয়টা অংশ থাকবে? দুইটা অংশ থাকবে। একটা হচ্ছে তোমার কি গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস।
আচ্ছা, তো গ্লোমেরুলাসে মেইনলি কি হচ্ছে বলো তো দেখি। এই গ্লোমেরুলাসের মধ্যে মেইনলি হচ্ছে কি তোমার আমাদের রক্তে যে আলট্রা ফিল্ট্রেশনটা হয়, সেই আলট্রা ফিল্ট্রেশনটা হচ্ছে কোথায়, এই গ্লোমেরুলাসে। বুঝাইতে পারলাম? এটা অনেকটা কি তোমার বলা চলে কি তোমার অনেকটা এখানে তোমার অনেকগুলো কৈশিক জালিকা তৈরি হয়, প্রায় 50টার মতো কৈশিক জালিকা তৈরি হয়। এখানে গিয়ে কি হয়, রক্তটা তোমার যে আলট্রা ফিল্ট্রেশন বলতে কি এখানে তোমার ফিল্টারিং হয়ে রক্তের মধ্যে যে বর্জ্যগুলো থাকে বা এখানে যে এক্সট্রা পানিটা থাকে সেটা হচ্ছে কি তোমার বোমান্স, সেটা হচ্ছে তোমার কি তোমার রেনাল টিউবুল যেগুলো আছে এগুলোর মাধ্যম দিয়ে বের হয়ে যায়। বুঝছো? এরপরে গ্লোমেরুলাস থাকবে এবং কি থাকবে এখানে বোমান্স ক্যাপসুল থাকবে। কি থাকবে? বোমান্স ক্যাপসুল। এই বুমাস ক্যাপসুল জিনিসটা কি? এই বুমাস ক্যাপসুলটা হচ্ছে তোমার কি গ্লোমেরুলাসকে মেইনলি আবরণ করে রাখে। মেইনলি কি করে? গ্লোমেরুলাসকে আবরণ করে। ক্যাপলুস লিখে ফেলছি। ক্যাপসুলটা কি করে? গ্লোমেরুলাসকে আবরণ করে থাকতেছে। তাহলে কোনটি মানব বৃক্কের মালপিজান কণিকার অংশ? বোমাস ক্যাপসুল, হ্যান্ড্রিল রূপ, তারপর হচ্ছে কি কালেক্টিং টিউব এবং কি রেনাল টিউব। বুঝছো? এটা হচ্ছে কি বৃক্কীয় যে নালিকা গুলা থাকে, এই তিনটা অংশ হচ্ছে কি তোমার মেইনলি বৃক্কীয় যে নালিকা থাকে সেই বৃক্কীয় নালিকার অংশ। একটা হচ্ছে হ্যান্ড্রিল লুপ থাকে। হ্যান্ড্রিল লুপটা দেখতে কি আকৃতির? এটা দেখতে হচ্ছে অনেকটা ইউ আকৃতির। অনেক সময় আসে যে হ্যান্ড্রিল লুপ দেখতে ভাইয়া কি আকৃতির? হ্যান্ড্রিল লুপ দেখতে হচ্ছে তোমার কি অনেকটা ইউ আকৃতির। এটা নিম্নমুখীটা বলা হচ্ছে কি ডিসেন্ডিং, আর ঊর্ধ্বমুখীটাকে বলা হচ্ছে কি অ্যাসেন্ডিং বাহু বলা হচ্ছে। আমরা সামনে পড়বো। তারপর কি সংগ্রহী নালিকা থাকবে এবং কি রেনাল টিউবুল থাকবে। আচ্ছা, এখন আসো এটা কি বোমান্স ক্যাপসুল। কোনটি অংশ? বোমান্স ক্যাপসুল। বুঝাইতে পারলাম? আচ্ছা, এরপর আসো পরবর্তী কোশ্চেনে চলো আমরা যদি যাই যে কি বলা আছে বৃক্কের কোন অংশে ফিল্ট্রেশনটা ঘটে। তো আমি একটু আগে যে কোশ্চেনটা ব্যাখ্যা করলাম, এই একটু আগের কোশ্চেন থেকে তুমি আসলে বলতে পারবা যে আমি কি বলছিলাম, যে রক্তের মধ্যে যে আলট্রা ফিল্ট্রেশনটা ঘটে। কি ঘটে ভাইয়া? আলট্রা ফিল্ট্রেশনটা মানে বৃক্কের মধ্যে কি ঘটবে? আলট্রা ফিল্ট্রেশন। এটাকে কি বলা হচ্ছে? আলট্রা ফিল্ট্রেশন। আলট্রা ফিল্ট্রেশন। বুঝছো? এই আলট্রা ফিল্ট্রেশনটা মানে কি, যেখানে রক্তটাকে কি করা হচ্ছে তোমার এখানে ছাকা হচ্ছে। এখানে কি করা হয়? এখানে ছাকা হয়। রক্তটাকে কি করা হচ্ছে? ছাকা হচ্ছে। এবং ছাকার মাধ্যমে অতিরিক্ত পানি এবং বর্জ্যটাকে, যেমন বর্জ্যের মধ্যে অনেক কিছু ক্রিয়েটিনিন থাকে, তো এই জিনিসগুলোকে কি করা হচ্ছে তোমার বের করে কি তৈরি করা হবে? সেখানে মূত্র তৈরি করা হবে। এবং সেই মূত্রটা কোথায় গিয়ে তৈরি হবে? সংগ্রাহী নালিকাতে গিয়ে তৈরি হবে। এখন আসো এটা কোথায় হচ্ছে? আমি একটু আগে বলছিলাম যে ভাইয়া গ্লোমেরুলাসে হচ্ছে। বুঝছো? কোথায় হচ্ছে এটা? গ্লোমেরুলাসে হচ্ছে এটা। ওকে, আচ্ছা, মানে জাস্ট খুবই সিলি কোশ্চেন, একদম সহজ কোশ্চেন গুলো এখান থেকে পড়ো। এখানে ডিপ কোনো টাইপে আমরা ধরবো না। বুঝছো? ডিপ কোনো টাইপে আমরা এখান থেকে যাব না। আচ্ছা, পরের কোশ্চেন আসো যে কোনটি নেফ্রনের অংশ নয়। কোনটি ভাইয়া হচ্ছে কি এখানে বলা আছে কি যে কোনটি নেফ্রনের অংশ নয়। সবাই দেখতে পাচ্ছ আশা করি না? কোনটি নেফ্রনের অংশ নয়? নেফ্রন। তো নেফ্রনকে কি বলা হচ্ছে? বৃক্কের গঠন ও কাজের একক। একদম সিম্পল কথা। নেফ্রনকে কি বলা হচ্ছে? বৃক্কের, মানব বৃক্কের গঠন ও কাজের একক। কি বলা হচ্ছে? মানব বৃক্কের গঠন ও কাজের একক কি বলা হচ্ছে? নেফ্রন। গঠন ও কাজের একক বলা হচ্ছে। এবং নেফ্রনের অংশ নয় কোনটা? রেনাল পেলভিস, গ্লোমেরুলাস, লুপ অফ হ্যান্ডলি এবং কি কালেক্টিং ডাক্ট। রেনাল পেলভিস। রেনাল পেলভিসটা কি নয়? নেফ্রনের অংশ না। আমরা একটু আগে নেফ্রনের অংশগুলো দেখে আসছি যে গ্লোমেরুলাস, তারপর কি তোমার বোমান্স ক্যাপসুল, হ্যাঁ, তারপর কি রেনাল টিউবুলের মধ্যে কি থাকতেছে, মানে রেনাল কর্পাসের মধ্যে দুইটা জিনিস দেখে আসছে, একটা কি গ্লোমেরুলাস আর একটা বোমান্স টিউবুল, আর সরি বোমান্স ক্যাপসুল। আবার রেনাল টিউবুল বা নালিকার মধ্যে কি দেখে আসলাম আমরা? এখানে হ্যান্ডলি লুপ দেখলাম, তারপর কি দেখলাম? সংগ্রাহী নালিকা। এগুলো দেখে আসছি না? আমরা দেখে আসছি। তো এগুলো বাদ দিলে এখানে রেনাল পেলভিস যেটা আছে, পেলভিস এটা কোন একটা গহ্বরের মতো। বুঝছো? এই রেনাল পেলভিসটা কি নয়? আমাদের তোমার নেফ্রনের অংশ নয়। ঠিক আছে? বেশিক্ষণ ক্লাস নিব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, যেহেতু এটা তোমার ম্যান্ডেটরি না। বুঝছো? তোমাদের লাগবে তাই দিচ্ছে আর কি। একদম সুস্থ মানুষের দুই বৃক্কে, কি বলছে? দুইটা বৃক্কে। আবারও মনে রাখবা, বৃক্ক কয়টা? দুইটা। বৃক্ক কয়টা? দুইটা। বলো বৃক্ক কয়টা? দুইটা। বৃক্ক কয়টি মানুষের? দুইটি। আচ্ছা, তো এখানে মনে রাখবা বৃক্কের মধ্যে আবার একটা জিনিস মনে রাখবা যে বৃক্কে দেখতে কিসের মতো? অনেকটা শিমের বিচির মতো। এইগুলো মনে রাখবা, শিমের বিচির মতো। আচ্ছা, এই বৃক্কের বর্ণটা কি? এটা বর্ণটা হচ্ছে কি লালচে খয়েরি বর্ণের হয়। অনেকটা কি হয়? লালচে খয়েরি বর্ণের কিন্তু হচ্ছে। এখন কথা হচ্ছে যে ভাইয়া মানব বৃক্কে প্রতি মিনিটে মোট কতটুকু রক্ত সঞ্চালন হচ্ছে? দুই বৃক্কের কথা বলছে, তার মানে প্রতি বৃক্ক হচ্ছে তোমার এখানে 600 ml হয়। প্রতি বৃক্কে কত ml হয়? এখানে 600 ml হচ্ছে প্রতি বৃক্কে। তাহলে দুই বৃক্কে যেহেতু বলছে, তার মানে মনে রাখবা দুই বৃক্কে প্রতি মিনিটে হচ্ছে কি তোমার এখানে 1200 মিলি হচ্ছে। দুইটা বৃক্কে, তার মানে এখানে ভালো করে মনে রাখবো দুইটা বৃক্কে। একটা বললে কিন্তু ভিন্ন ছিল। দুইটা বৃক্কে প্রতি মিনিটে 1200 ml রক্ত সঞ্চালিত হচ্ছে। এখন যদি তোমাকে আমি বলি ভাইয়া যকৃতে কতটুকু হয় বলো তো দেখি। আমরা আরেকটা চ্যাপ্টারে চলে গেলাম। তাহলে বলো তো দেখি যকৃতে কতটুকু রক্ত সঞ্চালিত হয়? যকৃতে, এটা তুমি অ্যান্সার করোতে। যকৃতে কতটুকু হচ্ছে বলো তো দেখি। বলো যকৃতে কতটুকু হয়? ওকে, তাহলে মনে রাখবো আমরা জানি কি যকৃতের মধ্যে কতটুকু হয়? 1500 ml। যকৃতের মধ্যে 1500 ml হচ্ছে। বুঝাইতে পেরেছি? যকৃতে কতটুকু? 1500 ml। ভেরি গুড, তোমরা অনেক পারো। আচ্ছা, এরপর চলো
কোন হরমোন রক্তে সোডিয়াম এবং পটাশিয়াম আয়নের সমতা রক্ষা করে? কোনটা? ইনসুলিন। ইনসুলিন কি করতেছে বলো তো দেখি? ইনসুলিন কে কাজে লাগবে না? ইনসুলিন আমাদের কি করে? রক্তে তোমার গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে। ইনসুলিন কি করে? গ্লুকোজের পরিমাণ কমায়। কি করে এখানে ইনসুলিনের কাজটা কি ভাইয়া? ইনসুলিনের কাজটা হচ্ছে তোমার কি গ্লুকোজের পরিমাণ কমানো। এটার কাজ হচ্ছে কি তোমার গ্লুকোজের পরিমাণ কমানো। এটা কাজ কি? গ্লুকোজের পরিমাণ কমানো হচ্ছে কি এটার কাজ। আচ্ছা, থাইরক্সিন। থাইরক্সিনের কাজটা কি? এটা বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়া বা বিভিন্ন বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এটা আমাদের কি করে? বিপাকীয় প্রক্রিয়া এবং কি বৃদ্ধি নিয়ন্ত্রণ। থাইরক্সিন কি করে? থাইরয়েড থেকে আসতেছে, বিপাকীয় প্রক্রিয়া করতেছে। বিপাকীয় প্রক্রিয়া সাথে হচ্ছে তোমার কি এখানে বৃদ্ধি কি করে? মানবদের বিভিন্ন জায়গার বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, বিপাকীয় প্রক্রিয়া এবং কি বৃদ্ধির জন্য এটা কাজ করে থাকে। অ্যালডোস্টেরন এবং হচ্ছে কি অ্যাড্রেনালিন, বুঝছো? অ্যালডোস্টেরন এবং কি অ্যাড্রেনালিন, দেখো তার মানে সোডিয়াম এবং পটাশিয়ামের সমতা রক্ষা করতেছে কে জানো? অ্যালডোস্টেরনটা। কে করবে এখানে? অ্যালডোস্টেরন করতেছে। আর অ্যাড্রেনালিন যেটা, এটাকে একটা বিশেষ নামে ডাকা হয়, এটাকে বলা হচ্ছে কি ইমার্জেন্সি হরমোন বলা হয় অ্যাড্রেনালিনকে। এটাকে কি বলা হচ্ছে ভাইয়া? ইমার্জেন্সি হরমোন। মানব দেহের যদি কখনো কোশ্চেন আসে যে ইমার্জেন্সি হরমোন কোনটা, যদিও এত ডিপ কোশ্চেন তোমাদের দিবে না, ইমার্জেন্সি হরমোন হচ্ছে তোমার কি অ্যাড্রেনালিন। মনে থাকবে ইমার্জেন্সি হরমোন কোনটা? অ্যাড্রেনালিন। এত ডিপ কোশ্চেন আসবে না, বাট আমি লিখে দিছি, তোমরা এটা শিখে গেলা, অন্যরা শিখবে না, তোমরা এটা শিখে গেলা, বুঝছো? ওকে, যা পড়াবো যদি এক্সট্রা সিলেবাসে কোশ্চেন আসে ইনশাল্লাহ এখান থেকে আসবে, এখান থেকে আসবে ইনশাল্লাহ। নেক্সট আসো যে নিচের কোন অঙ্গ ইরাইথ্রোপোয়েটিন উৎপাদন করে? এখন কথা হচ্ছে ভাইয়া ইরাইথ্রোপোয়েটিনের কাজটা কি? এই ইরাইথ্রোপোয়েটিনটা কিসে সহায়তা করে? এটা ইরাইথ্রোপোয়েসিসে সহায়তা করে। এটা কিসে সহায়তা করবে? ইরাইথ্রোপোয়েসিসে সহায়তা করবে। ইরাইথ্রোপোয়েসিসে সহায়তা করবে, বুঝছো? এবং এই ইরাইথ্রোপোয়েসিসটা কি করে? আরবিসি তৈরি করে। এটা কি করবে তোমার? আরবিসি তৈরি করবে। এটা কি করে? আরবিসি তৈরি করে। ওকে, এখন সেটা কোথায় হচ্ছে? যেহেতু আমরা বৃক্ক নিয়ে পড়তেছি, তার মানে এখানে অ্যান্সারটা কি হবে? অবশ্যই অবশ্যই কি হবে? এখানে বৃক্ক হবে। এটা আসছে কোথায়? মেডিকেল 19-20 আসছে। জায়গা মতো পারবা না, এখানে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, এটা নিশ্চয়তা দিয়ে পড়াচ্ছি। এক্সট্রা সিলেবাসে কোশ্চেন এর বাইরে আসবে না। বৃক্কের গাঠনিক ও কাজের একক কি? এটা আমরা সবাই জানি যে বৃক্কের গাঠনিক ও কাজের একক কোনটা, বুঝছো? দেখো, বৃক্কের গাঠনিক ও কাজের একক হচ্ছে কি তোমার নেফ্রন। নেফ্রনকে বলা হচ্ছে কি বৃক্কের গাঠনিক ও কাজের একক। তারপর আসে নিউরন। কি? নিউরন হচ্ছে কি আমাদের স্নায়ুতন্ত্রের, এটা কিসের একক? এটা স্নায়ুতন্ত্রের একক। এটা কার একক বলো তো দেখি? স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একক। গঠন ও কাজের একক। অ্যালভিউলাস। অ্যালভিউলাস কিসের একক বলো তো? এটা ফুসফুসের গঠন ও কাজের একক। এটা কিসের একক? এটা ফুসফুসের ক্ষেত্রে গঠন ও কাজের একক হবে তোমার কি অ্যালভিউলাসটা হবে, মনে থাকবে, এটা হবে কি, বুঝছো? আচ্ছা, তারপরে লেকুনাটা কি? লেকুনা হচ্ছে তোমার গিয়ে তোমরা যেমন অস্থি যখন পড়ো ওখানে দেখবা কি অস্থির মধ্যে কিছু ছোট ছোট গহ্বর থাকে। আমরা যখন এটা পড়ি তোমার অস্থির নিরেট অস্থিটা যখন পড়ি, নিরেট অস্থির হ্যাবাসিয়ান তন্ত্রের সাথে দেখবো তোমার এখানে কিছু ছোট ছোট গহ্বর থাকে। এই হ্যাবাসিয়ান তন্ত্রের পাশে ছোট ছোট গহ্বর, এটা লেকুনা বলা হচ্ছে। আমাদের এটা লাগবে না, এটা স্কিপ। তার মানে আমরা এই দুটো অপশন পড়লাম। আর এখানে বৃক্কের গঠন ও কাজের এককের নাম কি? নেফ্রন বলা হচ্ছে। ওকে, আচ্ছা, ভেরি গুড, সবাই পারতেছে, সবাই পারে। ওকে, এটা তো আমরা দেখে আসলাম অলরেডি। আচ্ছা, এখানে আরেকটা অপশন এক্সট্রা অ্যাড করা হয়েছে, এখানে একটু আমি এটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি। 9 নম্বরটা, যদিও আমরা জানি কি সোডিয়ামের মাত্রা পটাশিয়ামের মাত্রা দুইটা নিয়ন্ত্রণ করতেছে কি আমাদের অ্যালডোস্টেরনটা, তাই না? অ্যালডোস্টেরনটা কি করতেছে? দুইটা নিয়ন্ত্রণ করতেছে। মাঝে যেহেতু আমাদের আরো দুইটা অপশন চলে আসছে এখানে, তো আমরা এছাড়াও আমি তোমাদের কিছু হরমোন নিয়ে একটু পড়াই, কিছু হরমোন আমি তোমাদেরকে একটু এক্সট্রা করে আমি সলভ করে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য এখানে ভালো হবে জিনিসটা। তাহলে একটু মনোযোগ দাও, আমি একটু লিখে দিচ্ছি। তো প্রথমে আসো আমাদের কি এডিএইচ হরমোন। প্রথমে আমরা কোনটা দেখবো? আমরা এডিএইচ হরমোনটা দেখবো। ফার্স্ট অফ অল দেখবো কোনটা? আমাদের এডিএইচ হরমোনটা, ঠিক আছে? এডিএইচ। তাহলে এডিএইচ হরমোনটা দেখো, আমরা এখানে দেখবো হচ্ছে হরমোনের নাম, একটু এটা মনে রাখো। এটা মনে রাখলে হরমোন নিয়ে আর তোমাদের এক্সট্রা কিছু পড়া লাগবে না। প্রথম হচ্ছে কি হরমোন, তারপর হচ্ছে কি খরিত স্থান। এটা কোত্থেকে খরিত হচ্ছে? এটার খরিত স্থান দেখবো আমরা। তা খরিত স্থানের পর হচ্ছে তোমাদের ভূমিকা, মানে এটা কাজ কি, এটা কিসে কাজ করবে মূলত, এই জিনিসগুলো আমরা একটু দেখে ফেলি। হ্যাঁ, চলো, যতটুকু দেখাবো ততটুকু দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আসো ভাই এখানে, আচ্ছা প্রথমে আসো এখানে দেখো, প্রথম যে হরমোনটা নিব যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি এডিএইচ। সেটার নাম কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। আমাদের বৃক্কের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হরমোন কিন্তু এই এডিএইচ হরমোনটা। এটা আমাদের ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতেছে, এটা আমরা ডিটেইলে পড়বো একটু পরে। তো এই এডিএইচ হরমোনটাকে আরেকটা নাম বলা হয় অনেক সময়, সেটার নাম কি? ভ্যাসোপ্রেসিন। সেটার নাম কি বলো দেখি? ভ্যাসোপ্রেসিন হরমোন বলা হয়। ভ্যাসোপ্রেসিন হরমোনে কিন্তু এই এডিএইচ কে বলা হচ্ছে। ওকে, এটা কোত্থেকে খরিত হচ্ছে? এটা হচ্ছে আমাদের যে হরমোন গ্রন্থি, একটা নাম আছে কি পিটুইটারি গ্রন্থি, যেটা মানবদের সব প্রধান হরমোন গ্রন্থি এবং সবচেয়ে ক্ষুদ্র হরমোন গ্রন্থি, এটা হচ্ছে কি পিটুইটারি। তাহলে এটা আসতেছে কোত্থেকে ভাইয়া? পিটুইটারি গ্রন্থি থেকে। কোত্থেকে আসতেছে এটা?
পিটুইটারি গ্রন্থি থেকে আসতেছে। এখন আসো এই এডিএইচ এর কাজটাকে, এটা হচ্ছে তোমার কি মূলত পানি শোষণটাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ তোমার যখন ব্লাডে হাই প্রেশার হয়ে যাবে, প্রেশারটা বেড়ে যাবে, অর্থাৎ ব্লাডের পরিমাণটা বেড়ে যাবে, তখন রক্ত থেকে অতিরিক্ত পানি কি করা হবে, এটা আমাদের বাইরে বের করে দেওয়া হবে। এবং এখানে কাজটা করতেছে কে, এই এডিএইচ হরমোনটা কাজ করতেছে, যেহেতু অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ইউরেটিক মানে কি মূত্র, তার মানে এই এডিএইচ হরমোনটা কাজ করে কি মূত্র তৈরির বিপরীতে। বুঝাইতে পারলাম? তার মানে এটা মূত্র তৈরি করতে দিবে না। সো যখন ব্লাড প্রেশারটা বেশি হয়ে যাবে তখন এডিএসটা একটু নিষ্ক্রিয় থাকবে, এডিএসটা কম করিত হবে। কম করিত হলে কি হবে, বেশি বেশি মূত্র তৈরি হবে এবং কি মূত্রের মাধ্যমে অতিরিক্ত পানি বের হয়ে যাবে এবং কি তখন ব্লাড প্রেশারটা ঠিক থাকবে। আবার যখন তোমার ব্লাড প্রেশারটা কমে যাবে তখন কি ব্লাড থেকে যে তোমার পানি শোষণটা সেটা কি করবে, সেটা তোমার কমিয়ে দিবে। এবং কমিয়ে দিলে কি হবে, বেশি পানি ব্লাডে থেকে যাবে, তখন কি ব্লাড প্রেশারটা কন্ট্রোলে থাকবে। এইটা হচ্ছে কি এডিএইচ হরমোনের কাজ। তার মানে এটা কিসে কাজ করতেছে, এটা হচ্ছে তোমার কি পানি পরিপূর্ণ শোষণে, পানি পুনঃশোষণে কাজ করে, এটা পানি পুনঃশোষণে কাজ করে। বুঝছো? ওকে, একটা গেল, ঠিক আছে। সেকেন্ড আসো, তো এটা গেল। এরপর আসো এনজিওটেনসিনোজেন কোনটা, এনজিওটেনসিনোজেন। দেন আসো হচ্ছে এনজিওটেনসিনোজেন। বুঝছো? এনজিওটেনসিনোজেন। তো এই এনজিওটেনসিনোজেনটা কোথা থেকে আসে, আমরা যখন পরিপাক শোষণ পড়েছি সেখানে আমরা বললাম কি যেখানে এটা আসে কোথা থেকে বলো তো দেখি, এটা আমাদের যকৃৎ থেকে আসতেছে। তো এনজিওটেনসিনোজেন হরমোনটা আসতেছে কোথা থেকে, এটা যকৃৎ থেকে আসতেছে। এবং এটা কি করে, নরমালি রক্তনালী সংকুচন করবে, রক্তনালীটা সংকুচন করে ব্লাড প্রেশারটা বাড়াবে। কি করবে এটা, রক্তনালী সংকুচন করে, রক্তনালীর সংকোচন করে রক্তচাপ বৃদ্ধি করে, এটা রক্তচাপ বৃদ্ধি করে। তো তোমরা এটা মেইনলি পরিপাক শোষণ চ্যাপ্টার থেকেও তোমরা এটা পড়ে ফেলতে পারো। বুঝছো? এবং এটা আরেকটা কাজ করে, সেটা হচ্ছে তোমার পিটুইটারি গ্রন্থি। দেখো এটাও কি করতেছে, রক্তচাপ বৃদ্ধি করতেছে। আমাদের এডিএইচ হরমোনটা কি করতেছে, এটা তোমার কি রক্তচাপটাকে বৃদ্ধি করতেছে। তার মানে এই এনজিওটেনসিনোজেন হরমোনটা কি করবে, তোমার পিটুইটারি গ্রন্থি থেকে যে এডিএইচ হরমোনটা ক্ষরণ হয়, এই ক্ষরণে উদ্দীপনা দেয় আর কি। তাহলে মনে রাখবা এটা এডিএইচ ক্ষরণে বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন ক্ষরণে উদ্দীপনা দিবে। এটা এডিএইচ ক্ষরণে কি করবে বলতো দেখি, এটা উদ্দীপনা দিয়ে থাকবে। বুঝাইতে পারলাম? তো এই দুইটা কাজকে এটা মেইনলি করে থাকে। এছাড়াও আরেকটা কাজ করে, সেটা কি তোমার সোডিয়ামটাকে পুনঃশোষণ করতে পারে, এটা সোডিয়ামকে পুনঃশোষণ করে, সোডিয়াম পুনঃশোষণ করে, এটা সোডিয়াম পুনঃশোষণ করে। সো এই তিনটা কাজ করলে আমাদের এনজিওটেনসিনোজেনটা শেষ। মেইনলি এখান থেকে একটু বিশেষ করে মনে রাখো যে এটা যকৃৎ থেকে আসে, কিন্তু এটা যকৃৎ থেকে আসে, এটা একটু বিশেষ ভাবে তোমরা মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা। তো এনজিওটেনসিনোজেন গুলো, এরপর আমরা আরেকটা পাইছিলাম কি অ্যালডোস্টেরন, তাই না? সরি, অ্যালডোস্টেরন পাইলাম না, অ্যালডোস্টেরন। দেখো আরেকটা পাইলাম কি আমরা, অ্যালডোস্টেরন। সো এই অ্যালডোস্টেরনের কোত্থেকে ক্ষরণ হচ্ছে, এই অ্যালডোস্টেরনটা হচ্ছে তোমার কি আমাদের অ্যাড্রেনাল গ্রন্থি। এটা আমরা সমন্বয় নিয়ন্ত্রণে গেলে পড়বো। এটা কোত্থেকে আসতেছে, তোমার অ্যাড্রেনাল গ্রন্থি থেকে, অ্যাড্রেনাল গ্রন্থি থেকে আসতেছে। ঠিক আছে, এই অ্যাড্রেনাল গ্রন্থি থেকে আসতেছে। এবং এটাও কি করে, তোমার পানিটাকে রিজার্ভ করে রাখে, বা পানিটাকে রিজার্ভ করে রাখে, আমাদের যে তোমার মূত্রের পানিটা এটাকে রিজার্ভ করে রাখে। এবং এটা তোমার আরেকটা কাজ করবে, এটা সোডিয়াম সংরক্ষণ করে। এটা কি করে, আমাদের সোডিয়াম সংরক্ষণ করে, সোডিয়াম সংরক্ষণ করে। ঠিক আছে, এই হরমোনটা গেল। আরেকটা মনে রাখবে, সেটা হচ্ছে তোমার গিয়ে আমাদের রেনিন যেটা আছে, রেনিন। আচ্ছা, রেনিন তো আসলে তোমার এনজাইম, রেনিনটা আমাদের পড়া লাগবে না। সো মোটামুটি আমরা এই তিনটা একটু ভালো করে পড়বো। এই তিনটা ভালো করে পড়লেই তোমাদের এখান থেকে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। বুঝাইতে পারলাম? এই তিনটা একটু ভালো করে পড়ো, এই তিনটা জাস্ট। ওকে, তবে এটা স্লাইডের মধ্যে অ্যাড থাকবে, এটা স্লাইডের মধ্যে অ্যাড থাকবে। ওকে, তাহলে আমাদের এটা কোনটা ছিল, কোনটি সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে, এটা কি ছিল আমাদের, যা আমাদের অ্যালডোস্টেরন ছিল, তাই না? কি করতেছে, এটা আমাদের অ্যালডোস্টেরন ছিল। ওকে, নেক্সট কোশ্চেনে চলো। হ্যানলি লুপের অবস্থান বৃক্কের কোথায়, হ্যানলি লুপ, এটা আমি অলরেডি বলে ফেলছি, এটা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে বলে ফেলছি, তাই না? এটা তোমাদেরকে আমি অলরেডি বলে ফেলছি। আচ্ছা, হ্যানলি লুপ দেখো, আমরা প্রথমত নেফ্রনটাকে একটু ভালো করে দেখি, নেফ্রন। তো মেইনলি আমরা দেখবো কোনটাকে, নেফ্রনটাকে দেখি। নেফ্রনের গঠনটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, নেফ্রন। তো নেফ্রনের গঠনে যদি আমরা যাই, তাহলে আমরা কি কি জিনিসগুলো পাচ্ছি দেখো এখানে। নাম্বার ওয়ান যেটা পাচ্ছি সেটা কি, রেনাল কর্পাসল। প্রথমে যেটা পাচ্ছি এখানে আমরা রেনাল কর্পাসল, রেনাল কর্পাসল পাচ্ছি। আচ্ছা, আরেকটা পার্ট পাচ্ছি, সেটা হচ্ছে তোমার কি, রেনাল টিউবুল। আর এটা কি পাচ্ছি আমরা, রেনাল টিউবুল, বা আমরা এটাকে বলতে পারি কি, বৃক্কীয় নালিকা। আমরা কি পাচ্ছি এখানে, রেনাল টিউবুল। ওকে, আর এটা কি পাচ্ছি আমরা এখানে, রেনাল টিউবুলটা পাচ্ছি। এখন চলো আমরা দেখি এখানে কি কি পাচ্ছি আমরা। রেনাল কর্পাসলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি তোমার গ্লোমেরুলাস, আর এটা কি তোমার বোমাস ক্যাপসুল। একটা হচ্ছে তোমার এখানে গ্লোমেরুলাস, আর একটা হচ্ছে তোমার কি এখানে বোমাস ক্যাপসুল, বোমাস ক্যাপসুল পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা,
দুইটা অংশ পাচ্ছি। আর রেনাল টিউবুলের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? তিনটা অংশ পাচ্ছি। একটা কি প্রক্সিমাল প্যাচানোনালিকা, একটা হ্যানলির লুপ, আর একটা কি ডিস্টাল প্যাচানোনালিকা। একটা হচ্ছে তোমার কি এখানে প্রক্সিমাল, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। একটা হচ্ছে তোমার কি এখানে প্রক্সিমাল, আরেকটা হচ্ছে তোমার কি হ্যানলির লুপ, আর একটা কি হ্যানলির লুপ পাচ্ছি। এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন তোমরা পাবাই, মানে পাবাই। আরেকটা হচ্ছে তোমার কি ডিস্টাল প্যাচানোনালিকা, বা যেটাকে বাংলায় বলা হয় কি দূরবর্তী প্যাচানোনালিকা। এটাকে কি বলা হচ্ছে? ডিস্টাল প্যাচানোনালিকা। ওকে, তো এই টোটাল হচ্ছে কি আমরা এখান থেকে এই টোটাল তিনটা অংশ পাচ্ছি। আচ্ছা ঠিক আছে সবাই। ওকে, তো আমাদের কোশ্চেনটা কি ছিল? হ্যানলি লুপের অবস্থান তাহলে কোথায় আসতেছে বলো তো? এখানে সুন্দর করে দেওয়া আছে হ্যানলি লুপটা কোথায় অবস্থান করে? রেনাল টিউবুলে বা বৃক্কীয় নালিকা, এই যে। আর এফারেন্ট ধমনী এবং কি ইফারেন্ট ধমনী, এই ইফারেন্ট ধমনীটা এবং এফারেন্ট ধমনীটা হচ্ছে আমরা গ্লোমেরুলাসের প্রবেশ পথে এটা থাকে মূলত, বুঝছো? ওকে, দেন আসো পরবর্তী কোশ্চেন। এরপরে দেখো এইটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে দাতার দেহ থেকে বৃক্ক সংগ্রহের কতক্ষণের মধ্যে গ্রহীতার দেহে স্থাপন করতে হয়। দেখো তোমরা দেখো বৃক্ক ট্রান্সপ্লান্ট করা হয় না, ও অনেকের কিডনি কি প্রবলেম হয়ে যায়, তখন কি করে বৃক্কের একটা ট্রান্সপ্লান্ট করা হয়। কিন্তু তো বৃক্কের ট্রান্সপ্লান্ট করতে গেলে তোমার এখানে দুইটা জিনিস দেখতে হবে মেইনলি। একটা হচ্ছে তোমার কি এখানে ব্লাড গ্রুপটা ম্যাচিং করতে হবে। কি করতে হবে? এখানে ব্লাড গ্রুপের ম্যাচিং করা লাগবে অবশ্যই। তাহলে কি করা লাগবে? যদি আসে যে তোমার বৃক্ক ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে বা বৃক্ক প্রতিস্থাপনের ক্ষেত্রে কি লাগবে? ব্লাড গ্রুপ ম্যাচিং করা লাগবে, নাম্বার 1 গেল। তারপর আসো এখানে কত ঘন্টার মধ্যে? অবশ্যই উইদিন 48 আওয়ার, উইদিন 48 আওয়ার বা 48 ঘন্টার মধ্যে হচ্ছে কি তোমার গ্রহীতা দাতার দেহ থেকে যখন বৃক্কটা নিবে, ধরো আমি একজনকে কিডনি দিচ্ছি, আমার একটা কিডনি দিচ্ছি, একটা কিডনি দিলে সমস্যা হয় না হামুরে, তো একটা কিডনি দিয়ে দিচ্ছি, তো আমার দেহ থেকে নেওয়া বা আমার এখান থেকে ওই বৃক্কটা নিয়ে আমার যে গ্রহীতা আছে সেই গ্রহীতার দেহে ট্রান্সপ্লান্ট করার মধ্যে টাইম ডিউরেশন ম্যাক্সিমাম 48 ঘন্টা। কত ঘন্টা? ম্যাক্সিমাম 48 ঘন্টা। কিন্তু ম্যাক্সিমাম কতটুকু? 48 ঘন্টা। আমি ক্লাসটা বেশি লম্বা করবো না, যতটুকু পড়াবো এক্সট্রা সিলেবাসে 3-4টা কোশ্চেন এই ক্লাস থেকে কমন পাবে ইনশাল্লাহ। তারপর আসো আমাদের পরবর্তী কোশ্চেনটা দেখো, আমাদের কি বলা আছে তোমার কোন চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া তৈরি হয়। তাহলে দেখো এখানে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে কি অ্যান্সার, যকৃতে ইউরিয়া তৈরি হয় কোথায়? অর্নিথিন চক্রের মাধ্যমে, এটা গেল। আরেকটা জিনিস আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি ভাই ইউরিয়াটা কোথায় তৈরি হচ্ছে? ইউরিয়াটা তৈরি হচ্ছে কোথায় বলো তো দেখি? ইউরিয়াটা হচ্ছে তোমার কি যকৃতে হচ্ছে, এবং ইউরিয়ার সংকেতটা কি বলো তো দেখি? NH2CO NH2, এটা হচ্ছে কি ইউরিয়া। এবং এটা কি তোমার মূত্রের প্রধান উপাদান। যদি বলা হয় কি এটা মূত্রের প্রধান উপাদান কোনটা, তাহলে মনে রাখবা মূত্রের প্রধান উপাদান হচ্ছে কি এটা। আরেকটা কোশ্চেন খুবই আসে যে মূত্রের রং কেন ক্ষরবর্ণের হয়? অনেকটা খড় বলতে কি বুঝছো তোমরা? এই ধান কাটার পর যে তোমার বাই প্রোডাক্ট হিসেবে খড়টা পাও না, যেটাকে অনেক ভাষায় খের বলা হয়, কোথাও বন বলা হয়, তাই না? তো এই যে খড় মানে অনেকটা হলদে টাইপ বর্ণ হয়। কিন্তু তাহলে বৃক্কের ক্ষরবর্ণ কেন হয় জানো? বৃক্কের ক্ষরবর্ণ এটার জন্য দায়ী কে জানো? এটার জন্য একটা রঞ্জক দেয়, সেটার নাম কি ইউরোক্রোম। তাহলে ইউরিয়া থেকে কি আসছে? ইউরো শব্দটা যেখানে পাবা সেটা মনে রাখবে এটা বৃক্কের সাথে রিলেটেড। তারপরে কি আসছে? ক্রোম শব্দটা আসছে। আমরা কি জানি ক্রোম দিয়ে কি বোঝায়? কোনো কিছু রঞ্জক বোঝায়, ক্রোম মানেই কিন্তু রঞ্জক। তাহলে মনে রাখবে এখান থেকে ক্ষরবর্ণের জন্য দায়ী কে? তোমরা মনে রাখবা ইউরোক্রোম। কি মনে রাখবা? ইউরোক্রোম মনে থাকবে। কে দায়ী? ইউরোক্রোমটা দায়ী হচ্ছে। আমি খুব ভেঙে ভেঙে পড়াচ্ছি কিন্তু একদম ভেঙে ভেঙে, বুঝছো? আর বৃক্কে কেন প্রবলেম হইতে পারে? অনেক সময় বৃক্কে প্রবলেম হওয়ার জন্য দায়ী হচ্ছে কি ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনের মাত্রাটা যখন বেড়ে যাবে তখন হচ্ছে কি বৃক্কে অনেক ধরনের প্রবলেম কিন্তু এখানে হইতে পারে, বুঝছো? আচ্ছা দেন আসো ক্লাসের পর জাস্ট স্লাইডটা একবার রিভিউ করে দিও। আর মেইনলি শর্ট সিলেবাসের রিভিউ, শর্ট সিলেবাসটার প্রতি ফোকাসটা বেশি করবা, এটা আমি আবারও বলতেছি ক্লাসের মধ্যে। স্বাভাবিক মূত্রের বর্ণ হালকা হলুদ হচ্ছে কিসের উপস্থিতিতে? আচ্ছা স্বাভাবিক মূত্রের বর্ণ হালকা হলুদ হচ্ছে কিসের ভিত্তিতে? এখন দেখো এখানে একটা কিন্তু আছে। এখন অনেকেই আইসা কি করবো এটা অ্যান্সার দিব হচ্ছে ইউরোক্রোম। এখন তোমরা আমাকে বলো তো দেখি কারা কারা বলতে পারবো যে আমার অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা, যে আমি যে ইউরোক্রোমটা লিখলাম এখানে ইউরোক্রোমটা কি এটা সঠিক নাকি ভুল? বলো তোমরাই বলো তো দেখি ইউরোক্রোমটা কি সঠিক নাকি ভুল? এই যে মুমিনা আক্তার বলছে ইউরোক্রোম। আচ্ছা আমার সাথে সহমত জানিয়েছে। বাকিরা একটু জানাও তো যে ইউরোক্রোম যে আমি এখানে লিখলাম এটা কি আমার সঠিক হয়েছে নাকি আমার ভুল হয়েছে? একটু একটু জানাও, একটু জানাও। ওকে তাসমিয়া তাজ বিরুবিন হবে তো? হবে কিনা বলো? ডি। ওকে যারা আমার সাথে সহমত জানাইছো তারা সবাই ফেল করছো, ভুল হবে না। ইউরোক্রোম হচ্ছে কি তোমার মূত্রের বর্ণটা ক্ষরবর্ণের জন্য দেই ভাই। মূত্রের বর্ণটা কিসের জন্য দেয়? ক্ষরবর্ণ। এটা হচ্ছে কি তোমার ক্ষরবর্ণ। আর অনেক সময় দেখবা তোমরা একটু বাইরে থেকে আসলা, একটু পরিশ্রম করে আসলা, একটু রোদ গরম থেকে আসলা, তখন দেখবা মূত্রের বর্ণটা কিন্তু হালকা হলুদ বর্ণের হয়ে যায়। তো
তো এই হলুদ বর্ণ হওয়ার জন্য দায়ী একটাই দায়ী, সেটা কি বিলিরুবিন। কে হবে? বিলিরুবিন। তাহলে মনে রাখবা যখন নর্মাল বর্ণ, এখানে বলছে কি মূত্রের বর্ণ হালকা হলুদ, স্বাভাবিক মূত্রের বর্ণ, তাহলে স্বাভাবিক মূত্রের বর্ণ এইটুকু মনে রাখবা। যখন স্বাভাবিক মূত্রের বর্ণ বলবে তখন এইটার জন্য হচ্ছে কি আমাদের ইউরোক্রোম। এই জিনিসগুলাই কিন্তু কনফিউশন সৃষ্টি হইতে পারে। ইউরোক্রোম। যখন হালকা হলুদ বলবে, মানে হালকা হলুদ হয়ে যাবে, হালকা হলুদ, তখন সেটা হবে তোমার গিয়ে বিলিরুবিন। সেটা কি হবে? বিলিরুবিন। বুঝছো সবাই? ভুল, হ্যাঁ ভুল, সবই ভুল, তাই না? সবই ভুল। ওকে, ভেরি গুড। তাহলে কনফিউশন ক্লিয়ার? এইভাবে কিন্তু কনফিউশন গুলো তোমাদের ক্লিয়ার করে রাখিতে হইবে। মূত্রের উপাদান নয় কোনটা? আচ্ছা দেখো, মূত্রের উপাদান নয় কোনটা। সো আমরা মূত্রের উপাদান কোনটা নয় এটা জানার আগে আমরা আগে জানবো হচ্ছে কি কোনগুলো মূত্রের উপাদান। তো চলো আমরা একটু দেখে ফেলি মূত্রের উপাদান কারা কারা। আচ্ছা দেখো, মূত্রের উপাদান। ওকে, তো মূত্রের উপাদানের ক্ষেত্রে আমরা প্রথম যে জিনিসটা দেবো সেটা হচ্ছে সবচেয়ে মেইন যে উপাদানগুলো, আমি যেগুলো লিখবো সেগুলো থেকে ইনশাল্লাহ পাবো কমন। তাহলে মূত্রের উপাদানের মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কি পানি। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কি পানি। তো পানির পরিমাণ থাকবে কত পার্সেন্ট ধরে? প্রায় 95%। প্রায় 95% হচ্ছে কি মূত্রের মধ্যে তোমার পানি থাকবে। সেকেন্ড আসো ইউরিক অ্যাসিড। কি থাকবে? ইউরিক অ্যাসিড। কি মনে রাখবো আমরা? ইউরিক অ্যাসিড। তাহলে ইউরিক অ্যাসিডের পরিমাণ থাকবে কি 0.05%। ইউরিক অ্যাসিড কত পার্সেন্ট? 0.05%। এরপর মনে রাখবো ক্রিয়েটিনিন, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে ক্রিয়েটিনিন কত পার্সেন্ট ক্রিয়েটিনিন থাকতে পারে? ক্রিয়েটিনিন। তাহলে ক্রিয়েটিনিন থাকবে হচ্ছে কত পার্সেন্ট? 0.075%। 0.075% হচ্ছে তোমার কি ক্রিয়েটিনিন থাকবে। আরেকটা একটু জানে নাও, সেটা হচ্ছে কি সোডিয়াম। যেহেতু সোডিয়াম নিয়ে কথাবার্তা হয়, তাহলে সোডিয়ামের পরিমাণটা থাকবে কত পার্সেন্ট? এখানে 0.35%। আরেকটা একটু কষ্ট করে জানে নাও, সেটা হচ্ছে কি আমাদের অ্যামোনিয়া। মূত্রের মধ্যে কি থাকবে বলো তো দেখি? অ্যামোনিয়া। অ্যামোনিয়া কোত্থেকে আসছে? আমরা যে প্রোটিন জাতীয় খাবারগুলো খাই না, সেই প্রোটিন জাতীয় খাবারগুলো কি তৈরি করে? অ্যামিনো অ্যাসিড তৈরি করে। সেখান থেকে অ্যামোনিয়াটা মিললে আমরা পাচ্ছি ডিঅ্যামিনেশন প্রক্রিয়া। কি পাচ্ছি আমরা? অ্যামোনিয়াটা পাচ্ছি, কিন্তু যেটা যকৃত হয়ে থাকে মূলত। ঠিক আছে, এখানে অ্যামোনিয়ার পরিমাণটা থাকবে কতটুকু? 0.04%। 0.04%। তো আশা করি তোমাদের মূত্রের উপাদান থেকে আরো অনেক কিছু, ম্যাগনেসিয়াম আছে, ক্লোরাইড আছে, ফসফেট আছে, পটাশিয়াম আছে, তো এই জিনিসগুলো আছে কিন্তু, বাট ওগুলো তোমাদের দরকার নাই। তোমরা উপরের চারটা যদি ভালো করে পারো তাহলেই হয়ে যাবে। উপরের চারটা যদি ভালো করে পাইলো, হ্যাঁ এই পাঁচটা মেনলি পড়বা, বাট চারটা ইম্পর্টেন্ট। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কি উপরের তিনটা। বুঝছো? ওকে, সো এই জিনিসগুলো পাইলাম। এক্সট্রা কি কি উপাদান থাকতে পারে? আমরা যেমন বলতে পারি এখানে পটাশিয়াম থাকতে পারে, আমরা ওগুলো এতই করলাম না। পটাশিয়াম থাকতে পারে, ম্যাগনেসিয়াম থাকতে পারে, ক্লোরাইড আয়ন থাকতে পারে। বুঝছো? এরপর থাকতে পারে ফসফেট থাকতে পারে, তারপর সালফেট। কি থাকতে পারে? ফসফেট। তারপর কি থাকতে পারে? সালফেট থাকবে এখানে। বুঝছো? তো এই জিনিসগুলো থাকতে পারে এবং আরো আদার্স কিছু থাকতে পারে। সো এগুলো আমাদের পার্সেন্টেজ জানা দরকার নাই, আমরা নর্মালি এগুলো জেনে নিলাম। পার্সেন্টেজ আমাদের জানা দরকার নাই। বুঝছো? পার্সেন্টেজ জানা আমাদের দরকার নাই। সো আমরা মেইন কোয়েশ্চেনে যদি চলে যাই, তাহলে দেখো, সরি একটা মিনিট। ওকে, তাহলে মূত্রের উপাদান নয় কোনটি বলো তো দেখি? মূত্রের উপাদান নয় কোনটি? আমাদের ক্রিয়েটিনিন পাইলাম, আমরা ইউরিক অ্যাসিড পাইলাম, আমরা তারপর কি পাইলাম? ইউরোক্রোম পাইছি। বলো তো দেখি, আমরা বলো ইউরোক্রোম পাইছি, কিন্তু বিলিরুবিন হচ্ছে কি মূত্রের বর্ণ, বাট এটা উপাদান নয়, ডি হবে। কি হচ্ছে এখান থেকে? আমাদের ডি হচ্ছে। এরপর আসো, মানুষের রেচনতন্ত্রের সাহায্যে দেহের প্রায় কত শতাংশ রেচিত হয়? এখন দেখো, রেচন শুধুমাত্র কি যে যকৃত, আমাদের যে বৃক্কের সাহায্য হবে তা কিন্তু না। বুঝছো? বৃক্কের সাহায্য হবে তা কিন্তু না। আমাদের অনেক রেচন দেখবা তোমার আমাদের ঘামের মাধ্যমে হচ্ছে না? তো ঘামগ্রন্থি থেকে কি ঘামের মাধ্যমে রেচন হচ্ছে। তাহলে রেচনের মধ্যে তোমার মনে রাখবা 80% রেচন হচ্ছে কি তোমার মানুষের বৃক্কের মাধ্যমে হচ্ছে। বুঝছো? আর 20% কি আদার্স, 20% কি তোমার এখানে আদার্স মাধ্যমে হচ্ছে। 20% কি আদার্স মাধ্যমে হচ্ছে। তো আদার্সের মধ্যে হচ্ছে কি ইম্পর্টেন্ট হচ্ছে কি তোমার এখানে ঘাম গ্রন্থি বা ঘামের মাধ্যমে কিন্তু এখানে হয়ে থাকে। বুঝাইতে পারলাম? আদার্সের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কি এখানে ঘাম গ্রন্থিটা ইম্পর্টেন্ট কিন্তু আছে। ওকে, পরের কোয়েশ্চেনে চলো আমাদের। এটা কোথায় আসছিল? মেডিকেল 6-7 সেশনে। মেডিকেল গুলো খুবই ইম্পর্টেন্ট। প্রতিটি বৃক্কে নেফ্রন থাকে কতগুলা? প্রতিটি বৃক্কে কতগুলো নেফ্রন থাকে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে প্রতিটি বৃক্কে নেফ্রন কি পরিমাণে থাকতেছে বলো? প্রতিটি বৃক্কে নেফ্রন থাকবে হচ্ছে কি 10 থেকে 12 লক্ষ। কত লক্ষ? 10 থেকে 12 লক্ষ হচ্ছে কি প্রতি বৃক্কে নেফ্রন থাকবে। আবার বলতেছি 10 থেকে 12 লক্ষ, মনে থাকবে 10 থেকে 12 লক্ষ হচ্ছে কি প্রতি বৃক্কে নেফ্রন থাকবে। আচ্ছা, এরপর আসো, নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ নয় কোনটি? কি বলছে? কোনটা নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ নয়? দেখো, নাইট্রোজেন গঠিত মেইনলি কি নাইট্রোজেন বলতে কি আমরা অ্যামোনিয়া সংশ্লিষ্ট যেগুলো পাই। ইউরিয়াতে কি থাকতেছে? নাইট্রোজেন পাচ্ছি। জ্যান্থিনও পাবো।
ক্রিয়েটিনিন এবং কি বিলিরুবিন। বিলিরুবিনটা বাদ দিলে বাকি সবাই হচ্ছে কি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়। কোনটি? JUD 21-22 আসছে। সিমিলার একটা কোশ্চেন আসছিল কি মেডিকেলে কেমন আসছিল যে নিচের কোনটা রেচন পদার্থ নয়, নিচের কোনটা রেচন পদার্থ নয়, ওরকম ভাবে আসছিল। আর এখানে আসছে কিভাবে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয় কোনটি? বুঝছো? এই বি দাগাই কেন? বি দাগাই কেন? হ্যাঁ, বি কেন দাগাও? ডি হবে, ডি হবে, ডি ডি। ইউরিয়া হবে না, বিলিরুবিন হবে। আচ্ছা, পানি শোষণ ও পানি সমতা বজায় রেখে কোন হরমোন? তোমরা অ্যান্সার করো এটা। পানি শোষণ ও পানি সমতা বজায় রেখে কোন হরমোন? বলো, তোমরাই বলো এটা। পানি শোষণ ও পানি সমতা বজায় রাখে কোন হরমোনটা? এটা বলো, এটা আমি অলরেডি বলছি, দেখি কতটুকু শিখতে পারছো। 18 নম্বর বলো তো দেখি, 18 বলো, 18 বলো, 18, 18টা বলে ফেলো সবাই। ADH, ভেরি গুড। তার মানে কি ADH হরমোন। এটার একটু নামটা পড়ে ফেলি, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, বুঝছো? অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, ঠিক আছে, ADH হরমোন। বা এটাকে কি বলা হচ্ছে? ভ্যাসোপ্রেসিন হরমোন বলা হচ্ছে, ভ্যাসোপ্রেসিন হরমোনও বলা হচ্ছে এটাকে, বুঝছো? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তাই না? আচ্ছা, তো এগুলো আমাদের পড়ার দরকার নেই। ওকে, ভেরি গুড, তোমরা সবাই শিখতেছো। এটা কোথায় ছিল? JUD 19-20 আসছিল। মানবদের বিভিন্ন তরলের নিয়ন্ত্রণে ভূমিকা রাখে কোনটি? এটা সহজ কোশ্চেন। তরলের নিয়ন্ত্রণ বা তরলের সাম্যতাকে রক্ষা করবে, তাহলে এটা কে করতেছে? বৃক্ক করতেছে। তো বৃক্কের কাজগুলো যদি আমরা দেখি, এখানে বিভিন্ন কাজ বৃক্ক করতেছে। যেমন হচ্ছে তোমার কি দেহে পানি সাম্যতা রক্ষা করে। কি সাম্যতা রক্ষা করে বৃক্ক? তো বৃক্কে কি কি কাজ করবে দেখো। বৃক্ক হচ্ছে কি পানি সাম্যতা রক্ষা করবে, পানি সাম্যতা রক্ষা করতেছে বৃক্ক দেহের মধ্যে। দেহের মধ্যে পানি সাম্যতা রক্ষা করে, শুধুমাত্র দেহে না, রক্ত এবং দেহ দুটো একই জিনিস। দেহ এবং রক্তের মধ্যে কি পানি সাম্যতা রক্ষা করতেছে। তারপর কি অভিস্রবণিক চাপ নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করবে? অভিস্রবণিক চাপ নিয়ন্ত্রণ। অভিস্রবণিক কি করবে? চাপ নিয়ন্ত্রণ করতেছে। অভিস্রবণিক চাপ নিয়ন্ত্রণ করবে কি? এখানে বৃক্ক এটা করতেছে, বুঝছো? তো এই দুইটা জিনিস একটু মনে রাখো, এই দুইটা জিনিস মনে রাখো, বুঝছো? আচ্ছা, এরপর সে একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন কত মিলিলিটার মূত্র ধারণ করতে পারে? প্রতিদিন কত মিলিলিটার মূত্র ধারণ করতে পারে? একদম ইজি কোয়েশ্চেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন 700 থেকে 750, কতটুকু প্রতিদিন হচ্ছে কি 700 থেকে 750, 700 থেকে 750 প্রতিদিন কতটুকু? 700 থেকে 750 পর্যন্ত হয়, বুঝছো? আচ্ছা, এরপর আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে তোমার JUD-তে আসছে। বৃক্কের কাজে জটিলতা দেখা দিলে রক্তে কোনটি বৃদ্ধি পায়? আচ্ছা, ধরো বৃক্কের কাজে জটিলতা দেখা গেছে, তখন কোনটা বৃদ্ধি পাবে? আমি একটু আগে তোমাদেরকে বললাম যে বৃক্কের সমস্যাগুলো মেনলি তৈরি হয় কোত্থেকে জানো? এই ক্রিয়েটিনিন থেকে। কোত্থেকে? এই ক্রিয়েটিনিন থেকে কি বৃক্কের সমস্যাগুলো তৈরি হয়। এবং বৃক্কে যখন কোনো জটিলতা দেখা যায়, বৃক্কে যদি ঠিকমতো ফাংশনটা না করে, তখন এখানে ক্রিয়েটিনিনের পরিমাণটা কিন্তু বেড়ে যায়। যেটা পুরুষের ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে ক্রিয়েটিনের পরিমাণটা আমরা একটু দেখে নিই। পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক কতটুকু ক্রিয়েটিনিন? স্বাভাবিক মানটা যদি আমরা দেখতে যাই, তাহলে দেখো এখানে পুরুষ, দেখো পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক কতটুকু? পুরুষ, তাহলে পুরুষের ক্ষেত্রে স্বাভাবিকটা হচ্ছে তোমার কত? 0.6 থেকে 1.2 ppm, 0.6 থেকে 1.2 ppm স্বাভাবিক। এবং মহিলাদের ক্ষেত্রে যদি বলে বা স্ত্রী দেহে যদি বলা হয়, স্ত্রী দেহে যদি এখানে বলা হয় স্বাভাবিক কতটুকু, তখন আমরা কত? 0.5 থেকে 1.1 কতটুকু হবে? 0.5 থেকে 1.1 ppm হবে। তো এটা হচ্ছে কি স্বাভাবিক পরিমাণ। তো বৃক্কের জটিলতা দেখা দিলে নরমালি কি এর চেয়ে পরিমাণটা কি হয়? বেড়ে যাবে। এর চেয়ে পরিমাণটা ভাইয়া বেড়ে যাবে। বুঝাইতে পারলাম? ওকে, এরপর কোশ্চেন আসো যে হ্যানলি লুপের আবিষ্কারক কে? এটা দেখো, এখানে সবার নামের শেষে কিন্তু হ্যানলি আছে। যেহেতু জাহাঙ্গীরনগর ডি ইউনিট, দেখবা গুচ্ছ যদি কোয়েশ্চেন করে তখন আসলে সবার নামটা হ্যানলি দিবে না। দেখবা যে আবিষ্কারক শুধুমাত্র তার নামটা হ্যানলি দিবে, আর বাকি নামগুলো কি আদার্স নামগুলো তোমার দিয়ে দিবে, বুঝছো? আচ্ছা, তাহলে মনে রাখবা হ্যানলি লুপের ক্ষেত্রে আবিষ্কারকটাকে এখানে ফ্রেডরিক হ্যানলি। কি মনে রাখবো আমরা? ফ্রেডরিক হ্যানলি। কি মনে রাখবো আমরা? ফ্রেডরিক হ্যানলি মনে রাখবো। তো হ্যানলি লুপটা দেখতে কি রকম? অনেকটা এইরকম, এই যে এইরকম, বুঝছো? এটা এরকম হয়ে থাকে। তাহলে নিম্নমুখী যেটা আছে, এই নিম্নমুখীটা এটাকে বলা হচ্ছে কি অ্যাসেন্ডিং বাহু বলা হচ্ছে। কি বলা হচ্ছে এটাকে? অ্যাসেন্ডিং, সরি নিম্নমুখীটা কি বলা হচ্ছে? ডিসেন্ডিং বাহু বলা হচ্ছে। এটাকে বলা হচ্ছে কি ডিসেন্ডিং,
ডিসেন্ডিং মানে কি নিম্নমুখী, আর ঊর্ধ্বমুখী যেটা আছে সেটাকে বলা হচ্ছে কি অ্যাসেন্ডিং বাহু। কি বলা হচ্ছে? অ্যাসেন্ডিং বাহু বলা হচ্ছে। তো দুইটা বাহু মনে রাখবা, ডিসেন্ডিং এবং হচ্ছে কি ভাইয়া অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং এবং অ্যাসেন্ডিং। তো কি আসতে পারে? আকৃতি কি আকৃতির? ইউ আকৃতি। এটা কি আকৃতির? ইউ আকৃতির মনে রাখবা, ইউ আকৃতির। মানবদেহে আরো ইউ আকৃতির অনেক কিছু আছে, কিন্তু ইউ আকৃতির যদি আমরা আরো দেখি, যেমন আমরা যদি বলি কি হাইওয়েড, আমরা যেমন হাইওয়েড তরুণ হাইওয়েড অস্থি পড়ি না, হাইওয়েড আমাদের পরোটির মধ্যে কি থাকে? হাইওয়েড থাকে না, এই যে নিচে এখানে কন্ট্রাস্টে যেটাকে বলা হয়, এটা কিন্তু হাইওয়েড কিন্তু ইউ আকৃতির। এছাড়া আমরা আর কি পাচ্ছি? আমরা ম্যান্ডিবলকে পাচ্ছি কি ইউ আকৃতির। ম্যান্ডিবল কি আকৃতির? ইউ আকৃতির। সো অনেক সময় এটা আসে যে কোনটি ইউ আকৃতির, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আরেকটা জিনিস মনে রাখবো যে মলাস্কার পৌষ্টিক নালিকা, মলাস্কার পৌষ্টিক নালিকাও কিন্তু ইউ আকৃতির। তাহলে মনে রাখবা মলাস্কার পৌষ্টিক নালিকা, মলাস্কার পৌষ্টিক নালিকা, মলাস্কার পৌষ্টিক নালিকা কিন্তু ভাইয়া ইউ আকৃতির হচ্ছে। বুঝছো সবাই? সো আমাদের এই কয়েকটা ইউ আকৃতির অংশ একটু মনে রাখো। সো আমরা যেটা বললাম যে হাইওয়েড ইউ আকৃতির, ম্যান্ডিবল ইউ আকৃতির, আর ওপর দিকে কি মলাস্কার পৌষ্টিক নালিকা ইউ আকৃতির, আর হচ্ছে কি হ্যান্ডলির লুপটা দেখতে কি আকৃতির? ইউ আকৃতির হয়ে থাকে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, পিডিএফ দিবে, পিডিএফ দিবে। পিডিএফ এর জন্য উপরে একটা টেলিগ্রাম লিংক দেওয়া আছে, ওখানে রাতে স্লাইডটা পেয়ে যাও। এরপর আসো আমাদের এই চ্যাপ্টার থেকে 23টা কোশ্চেন রাখছিলাম, এটা যে আই ইসলাম ইউনিভার্সিটিতে আসছে। বৃক্কে কয়টি রেনাল পেপিলা থাকে? বৃক্কে কয়টি রেনাল পেপিলা থাকে? রেনাল পেপিলা এরকম এরকম থাকবে, বুঝছো? এরকম, বুঝছো? রেনাল পেপিলা কয়টা থাকবে দেখো, বৃক্কের পিরামিডের গোড়ার দিকে টোটাল 10 থেকে 15টি, 10 থেকে 15টি, কয়টা এখানে টোটাল? 10 থেকে 15, 10 থেকে 25টি হচ্ছে তোমার ছিদ্রযুক্ত। কি যুক্ত? এগুলা ছিদ্রযুক্ত থাকবে। এগুলা কি যুক্ত থাকবে? ছিদ্রযুক্ত। 10 থেকে 25টি ছিদ্রযুক্ত রেনাল পেপিলা থাকবে। বা এগুলা কোথায় উন্মুক্ত হবে? এগুলা কোথায় উন্মুক্ত হয়? রেনাল পেপিলা কোথায় উন্মুক্ত হচ্ছে? রেনাল পেলভিস উন্মুক্ত হচ্ছে। রেনাল পেলভিস উন্মুক্ত হয়। কোথায় উন্মুক্ত হয়? রেনাল পেলভিস উন্মুক্ত হচ্ছে। ওকে, রেনাল পেলভিস উন্মুক্ত হচ্ছে। ঠিক আছে সবাই? তো মোটামুটি তোমাদেরকে এই চ্যাপ্টারটা সবকিছু তো পড়ার দরকার নাই, এত গুরুত্ব দেওয়া দরকার নাই এক্সট্রা সিলেবাস। আগে তোমার ফরজ কাজ পড়ো, ফরজ নামাজের পরে তুমি যদি নফলটা করা ভালো, তাই না? এটা নফলের মতো, আর ওইটা কি ফরজের মতো। এনিওয়ে জাস্ট আমি এক্সাম্পল দিলাম আর কি, মানে কম্পেয়ার করলাম। তাহলে আগে শর্টটা ভালো করে পড়তে হবে, আর এক্সট্রা থেকে যতটুকু পড়লেই তোমার কমপ্লিট হয়ে যায় ততটুকুই দিবে টিচাররা। এতটাও না যে তোমার আসলে এক্সট্রা সিলেবাসে তোমাকে ভোগাবে। তো ওনারা মেইনলি জানেনি স্টুডেন্ট এক্সট্রা সিলেবাস পড়বে না, তো ওনারা একটু টুকটাক দিবেন যেগুলো আসলে মানে লাইট কোয়েশ্চেন, যেগুলো আসলে স্টুডেন্টদের এজ এ স্টুডেন্ট একটু পড়াটা উচিত ছিল। কারণ ওনারা মনে করেন যে এটা উচিত ছিল হালকা পড়লে যাতে পারে, তো ওনারা হালকা কোয়েশ্চেন গুলাই দিবে, ভারী কোয়েশ্চেন দিবে না। বুঝাইতে পারলাম? সো এইটুকু কমপ্লিট করে রাখো ইনশাল্লাহ। ওকে, এরপর আসে সমন্বয় নিয়ন্ত্রণ। এইটা এমন একটা চ্যাপ্টার যেটা থেকে একটা কোশ্চেন আসবে। সমন্বয় নিয়ন্ত্রণ থেকে একটা কোশ্চেন আসবে, একটা কোশ্চেন মাস্ট পাবা সমন্বয় নিয়ন্ত্রণ থেকে, বুঝছো? একটা কোশ্চেন মাস্ট পাবা। আচ্ছা, বলছে কি মানব দেহে ক্ষুদ্রতম হাড় কোনটি? দেখো মানব দেহে আমাদের কান আছে না, কান, কান তো চিনো। কানে কি করি আমরা? কান কি করি? আমরা শব্দ শুনি, কানের মাধ্যমে কি করতেছে? আমাদের দেহের ভারসাম্য রক্ষা করি। আচ্ছা, কানের 3টা অংশ থাকবে, একটা হচ্ছে কি বহিকর্ণ, একটা হচ্ছে তোমার গিয়ে বহিকর্ণ, বহিকর্ণ অথবা এটাকে কি বলতেছি আমরা? পিনা বলতেছি, বহিকর্ণ বা পিনা। তারপরে সব মধ্যকর্ণ, মধ্যকর্ণ। হ্যাঁ, তো এই মধ্যকর্ণের মধ্যে 3টা অস্থি থাকবে। কি থাকবে? 3টা অস্থি থাকবে। একটা হচ্ছে তোমার, আমি একটু লম্বা লম্বা আকারে দেই, 3টা অস্থি থাকবে। একটা হচ্ছে তোমার কি ম্যালিয়াস, শুরুটার নাম কি? ম্যালিয়াস। তারপর কি থাকবে? ইনকাস। তারপর থাকবে কি? স্টেপিস। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, বুঝছো? আচ্ছা, তারপর আসো কি লাস্টে থাকবে হচ্ছে কি অন্তকর্ণ। লাস্টে থাকবে কি? অন্তকর্ণ। আরেকটা জিনিস মনে রাখবা, এখানে একটা পর্দা থাকবে, বহিকর্ণ থেকে মধ্যকর্ণ, এদের মাঝে একটা পর্দা থাকবে। এই পর্দাটার নাম হচ্ছে কি? টিম্প্যানিক পর্দা। কি পর্দা? টিম্প্যানিক পর্দা। বুঝাইতে পারলাম? এখন স্টেপিসটা যেহেতু আসছে, আমরা স্টেপিসটা একটু পড়ি। এটা হচ্ছে কি মানবদেহের সব থেকে ক্ষুদ্রতম অস্থি। এটা কিন্তু মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি, মনে রাখবা। আর এই স্টেপিসটা দেখতে কিসের মতো জানো? এটা হচ্ছে তোমার কি? তোমার ঘোড়ার যে তোমার জিনের পাদানি, তোমরা দেখবা না যে ঘোড়ার জিন কেমন থাকে? এরকম। তোমরা যদি দেখো অনেকটা হচ্ছে তোমার এরকম, সরি এরকম না, অনেকটা এরকম। এই ঘোড়া এরকম না, আমি ঊর্ধ্বমুখী ভাবে দিয়ে দিচ্ছি, আমি একটু নিম্নমুখী ভাবে দিই। তাহলে গঠনটা হচ্ছে তোমার দেখো এরকম। দেখবা যারা ঘোড়া চালায় তারা এখানে পা দিবে, পা দিয়ে কি উঠবে, তাই না? তো এটা হচ্ছে তোমার কি? ঘোড়ার জিনের পাদানির মতো। কিসের মতো? ঘোড়ার জিনের পাদানির মতো, বুঝছো? এটা দেখতেছো, এইটুকু বললেই হবে। তাহলে কোশ্চেন কোনটা ছিল আমাদের? স্টেপিস। অটোলিথ এগুলো কোথায় থাকে? অন্তকর্ণে থাকতেছে। বুঝাইতে পারলাম?
ঠিক আছে? এই অন্য কথাবার্তা বাদ দিয়ে একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দিলে এগুলো পারবা, একটু মনোযোগ দিয়ে পারবা এগুলা। নিচের কোন হরমোনটি পিটুইটারি গ্রন্থির হরমোন নয়? নিচের কোনটা পিটুইটারি গ্রন্থির হরমোন নয়? মনে রাখবা নিচের কোনটা পিটুইটারি গ্রন্থির হরমোন নয়। তাহলে পিটুইটারি গ্রন্থিটা মনে রাখবা হরমোনের মধ্যে এটা প্রধান এবং কি, এটা হচ্ছে কি প্রধান এবং ক্ষুদ্রতম। এটা কোথায় অবস্থান করে? এটা অবস্থানটা একটু জেনে রাখো। অবস্থানটা হচ্ছে তোমার আমাদের যে স্ফেনয়েড অস্থি থাকে না, কোরোটিকার কি অংশ থাকে? স্ফেনয়েডে। স্ফেনয়েডে মিলে থাকে। এটা কোথায় থাকে? স্ফেনয়েডে। এটা স্ফেনয়েডে থাকে, কোরোটিকা স্ফেনয়েডে থাকবে। ঠিক আছে? তাহলে কোন হরমোন হরমোনের উৎস পিটুইটারি গ্রন্থি নয়? কোন হরমোনের উৎস পিটুইটারি গ্রন্থি নয়? আমরা একটু আগে পড়ছি এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন হচ্ছে কি পিটুইটারি থেকে আসবে। তারপর প্রোল্যাকটিন, অক্সিটোসিন এগুলো সব হচ্ছে তোমার কি পিটুইটারি গ্রন্থি থেকে। আবার প্রজেস্টেরনটা, এই প্রজেস্টেরনটা কি নয়? পিটুইটারি গ্রন্থির হরমোন নয়। ঠিক আছে সবাই? এই উল্টাপাল্টা কথা কেউ বলবো না, কেউ উল্টাপাল্টা কথা বলবো না। উল্টাপাল্টা কথা বললে ম্যারাথন অফ করে দিব। কিন্তু কালকে হাজী দানেশের ম্যারাথন ইনশাল্লাহ খুবই বড় একটা ম্যারাথন হবে। হাজী দানেশটা আমি একদিনে কমপ্লিট করে দিয়ে দিব, বুঝছো? আচ্ছা এরপর আসো। তারপর কোশ্চেনে কি বলা আছে? এটা ডিউতে 19-20 আসছে যে মানুষের মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের আবরণ কি? মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের আবরণ হচ্ছে কি মেনিনজাস, এটা আমরা জানি। তো মেনিনজাসের প্রদাহ অনেক সময় কি হয় তোমার মেনিনজাসের মধ্যে প্রদাহ হয়, এটা একটু মনে রাখবা। মেনিনজাসের প্রদাহ, মেনিনজাসের যদি প্রদাহ হয় সেটাকে কি বলা হয়? মেনিনজাইটিস। ঠিক আছে? মেনিনজাইটিস। মেনিনজাসের প্রদাহকে কি বলা হচ্ছে? মেনিনজাইটিস বলা হচ্ছে। এটা একটু জানবা। দেন আসো পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম কার আবরণ? পেরিটোনিয়ামটা কার আবরণ বলো তো দেখি? পেরিটোনিয়ামটা হচ্ছে কি আমাদের সিলুমের আবরণ। কার আবরণ? সিলুমের আবরণ বলা হচ্ছে কাকে? পেরিটোনিয়ামকে। ঠিক আছে? তারপর পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম কি? হৃৎপিণ্ডের আবরণ। ভাইয়া কার আবরণ? হৃৎপিণ্ডের আবরণ বলা হচ্ছে কি পেরিকার্ডিয়ামকে, বুঝছো? হৃৎপিণ্ডের আবরণ বলা হচ্ছে। নিউরোকার্ডিয়াম। নিউরোকার্ডিয়াম হচ্ছে কি নিউরনের আবরণ, বা নিউরোকার্ডিয়ামটা আমাদের লাগবে না, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম। হ্যাঁ, তো আমাদের মোটামুটি মেনিনজাসের প্রদাহকে কি বলা হচ্ছে? মেনিনজাইটিস। তো মেনিনজাইটিস কি ধরনের? এটা অবশ্য ব্যাকটেরিয়ার জন্য। এটা কেন হয়? এটা হচ্ছে তোমার কি ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে। এটা কার জন্য হচ্ছে? ব্যাকটেরিয়ার জন্য মেনলি হচ্ছে। কিসের জন্য হচ্ছে? মেনলি ব্যাকটেরিয়ার জন্য কিন্তু এই প্রদাহটা হচ্ছে, বুঝছো? আচ্ছা তারপর চলো আমাদের নেক্সট কোয়েশ্চেন। অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? অ্যাড্রেনাল, অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কোনটা নিঃসৃত হচ্ছে? প্যারাথরমোন, এটা হবে না। তারপর ক্যালসিটোনিন, এটা হবে না। গোনাডোট্রোপিন হবে না। গ্লুকোকর্টিকয়েড। আমি তোমাদেরকে আজকে রাতে একটা শর্ট ভিডিও দিব। শর্ট ভিডিও বলতে রেকর্ডেড ভিডিও, যেখানে তোমাদের যে হরমোন গ্রন্থিগুলো আছে, হরমোন গ্রন্থিগুলা সবগুলা কিভাবে মনে রাখবা, কাজ কিভাবে মনে রাখবা, সবগুলা একটা শর্ট ভিডিও আমি তোমাদের কাছে মেক করে দিব। এটা মনে রাখা যে খুবই ট্রিক্স আছে, যে অল অফ ওকুট্রকট্রাই এফ ফেসি ওডি ক্লোসোভেগাস পাই দ্যাট ইজ হাই। তো এই ট্রিক্সের মাধ্যমে আমাদের কোরোটিক আমাদের যে হরমোন গ্রন্থিগুলো আছে সব কিছু কিন্তু আমরা এখান থেকে জানতে পারি। এছাড়াও তোমার ওইটা হচ্ছে তোমার কি কোরোটিক স্নায়ুগুলো জানা যায়। এরপর হচ্ছে তোমার কি হরমোন গ্রন্থিগুলো কিভাবে কোনটা কাজ করে সেটাও কিন্তু আমাদের জানা যায়। জিএসটি ম্যারাথন হচ্ছে হাজী দানেশের পর। আমি কালকে, কালকে কয় তারিখ? কালকে হচ্ছে তোমার শুক্রবার। কালকে রাতে, কালকে রাতে বা দিনের বেলা যে কোনো একটা টাইমে, রাতে সম্ভবত রাতে ইনশাল্লাহ। কালকে কালকে বৃহস্পতিবার। আচ্ছা দেখি আমি জানাই দিব টাইমটা। কালকে বায়োলজি কেমিস্ট্রি আমি নিয়ে রাখবো। তারপর শনিবারে ক্লাস দিতে পারবো না, আমি একটু বাসায় থাকবো। শনিবারে দিতে পারবো না। রবিবারে, রবিবার হচ্ছে তোমার ম্যাথ ফিজিক্সের হাজী দানেশের ম্যারাথন হবে, বুঝছো? আচ্ছা তারপরে সোমবার থেকে হচ্ছে আমাদের গুচ্ছের ম্যারাথনটা শুরু হবে, বুঝছো? সোমবার থেকে, সোমবার থেকে আমাদের গুচ্ছ ম্যারাথন শুরু হবে। আচ্ছা লুটিনাইজিং হরমোন যে কাজকে প্রভাবিত করে? অস্থি বৃদ্ধি না। তারপর কি খাদ্যের বিপাক না। রক্তচাপ না। যৌন হরমোনের কাজ। এটাকে একটা যৌন হরমোন। দেখো লুটিনাইজিং হরমোনটা হচ্ছে তোমার কি মূলত ডিম্বাণুতে কাজ করে। কিসে কাজ করে? ডিম্বাণুতে। মূলত কি কাজ করে? ডিম্বাণুতে, বা মেয়ে প্রজননের ক্ষেত্রে সাহায্য করতেছে। কিসে কাজ করতেছে? তোমার প্রজননের ক্ষেত্রে কাজ করতেছে, বুঝছো? ওকে, এরপর আসো কোনটি মধ্যকোণের অংশ? এইটা যদি কেউ না পারো, কোনটি মধ্যকোণের অংশ এটা না পারলে অনলাইনে বেতের বাড়ি দিব। অনলাইনে বেতের বাড়ি, এটা পারতে হবে সবাইকে। এটা সবাইকে পারতে হবে, কিন্তু এটা সবাইকে পারতে হবে। এটা বলো কোনটি মধ্যকোণের অংশ নয়? এটা বলো কোনটি মধ্যকোণের অংশ নয়?
গুড, পিনা। তো পিনা কিসের অংশ? বহিকণের অংশ। আচ্ছা, পিনা কিসের অংশ? বহিকণের অংশ। এটা কাজ কি? এটা কাজ হচ্ছে তোমার কি, শব্দ গ্রহণ করবে। এটা কি করবে? শব্দটাকে গ্রহণ করবে। আবার বলতেছে এটা কাজটা কি ভাইয়া? শব্দ গ্রহণ করা। এটা কাজ হচ্ছে কি তোমার, শব্দ গ্রহণ করা। এটা শব্দ গ্রহণ করবে, বুঝছো? আচ্ছা, এটা শব্দ গ্রহণ করবে এবং এটা কি একটা তরুণাস্থি। কোন তরুণাস্থি? এটা কি তরুণাস্থি বলো তো দেখি? স্থিতিস্থাপক তরুণাস্থি। এটা কি তরুণাস্থি? এটা একটা স্থিতিস্থাপক বা পিত্তন্তুময় তরুণাস্থি বা পিত্তন্তুময় তরুণাস্থি, বুঝছো? আচ্ছা, আমরা কানের কাজগুলো একটু দেখে ফেলি তো। আমরা যদি কানের কাজগুলো দেখি, দেখো কানের কাজ কি কি নরমালি। কানের কাজ কি? মেইনলি কানের কাজ কি করে? দুইটা কাজ জাস্ট পড়বা তাহলেই হবে। একটা বেশি আসে, যদি আসে তাহলে এটা আসতে পারে। তাহলে নরমালি তোমার কানের কাজ হচ্ছে তোমার কি, শব্দ গ্রহণ। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কি তোমার ভারসাম্য রক্ষা। এই দুইটা কাজ করবে। তো কান কি করবে? তোমার শব্দ গ্রহণ করবে এবং কি করবে বলো তো দেখি? ভারসাম্য রক্ষা। ক্লাস বেশিক্ষণ চলবে না, যেহেতু এক্সট্রা সিলেবাসের ক্লাস অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। তোমরা চাইলে আমি বলে দিচ্ছি যে এটা রেকর্ডও করতে পারবা, ইউটিউবে দিয়ে দিব, তখন রেকর্ড করে নিও। কারণ তোমার শর্ট সিলেবাসটা তোমার জন্য, শর্ট সিলেবাসটা কি তোমার জন্য ফরজ, একদম সহজ ফরজ। তো ওইটা আগে কমপ্লিট করো, তারপরে তোমার যদি প্রয়োজন হয় এটা ইউটিউব থেকে করে নিও, বুঝছো? যদি প্রয়োজন হয় এটা ইউটিউব থেকে করে নিও, কারণ এক্সট্রা সিলেবাস সবগুলা চ্যাপ্টার মিলিয়ে সর্বোচ্চ 10 থেকে 12টা কোশ্চেন দিতে পারে, যেটার জন্য চান্স কারো মিস হয় না। ধরো আমি যে চ্যাপ্টারগুলো পড়াচ্ছি, জুলজি, এখান থেকে ম্যাক্সিমাম তিনটা কোশ্চেন যদি আসে তাহলে আসবে। তো ওইটার জন্য তোমার চান্স মিস হবে না। তোমার চান্স মিস হবে তুমি শর্টেরটা যদি না পারো। তো এই জন্য সবাইকে আগে বলে রাখতেছি, যদি প্রয়োজন হয় তাহলে ক্লাস করো, আদারওয়াইজ ইউটিউবে করে নিও। ওকে, ঠিক আছে। তো কানের দুইটা অংশ, দুইটা কাজ মনে রেখো। ভারসাম্য রক্ষকটা কিন্তু এটা আসতে পারে যদি আসে। আচ্ছা, মানুষের অস্থির সাথে যে হরমোন জড়িত, এটা একটি ইম্পর্টেন্ট আছে। এটা খুলনাতে আসছে 10-11তে, ডিউতে আসছে এটা 16-17তে। আচ্ছা, অস্থির সাথে যে হরমোন জড়িত, এই যে অস্থির সাথে যে হরমোনটা জড়িত, এটা হচ্ছে তোমার গিয়ে সোমাটোট্রপিন। কোন হরমোন? সোমাটোট্রপিন। এটা মূলত কি, এটা এক প্রকার গ্রোথ হরমোন। এটা কি হরমোন? এক প্রকারের গ্রোথ হরমোন। আবার এটা কিন্তু একটা গ্রোথ হরমোন, মনে রাখবে। এটা হচ্ছে কি একটা গ্রোথ হরমোন কিন্তু হয়, ঠিক আছে। এটা কি করবে তোমার? দেখো, বিভিন্ন টিস্যুর বৃদ্ধিতে সহায়তা করে। এটা কি করে? বিভিন্ন টিস্যুর বৃদ্ধি করে। এটা বিভিন্ন টিস্যুর বৃদ্ধি করে। বিভিন্ন টিস্যুর কি করবে? এটা বৃদ্ধিতে কাজ করে, বিভিন্ন টিস্যুর বৃদ্ধিতে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলো আমাদের। অর্গান অফ কোটি যে অঙ্গে থাকে, বলো অর্গান অফ কোটি কোন অঙ্গে থাকতেছে? অর্গান অফ কোটি হচ্ছে তোমার কি, ককলিয়া। ককলিয়া কোথাকার অংশ? এটা কি অন্তঃকর্ণের অংশ। এটা কোথার অংশ? এটা অন্তঃকর্ণের অংশ, ঠিক আছে। আসবে না এগুলা, একদম দিয়ে রাখছি, বাট এটা আসবে না। এটা আসার মতো কোশ্চেন না, এগুলো একদম ডিপ সাইডে কোশ্চেন যাবে না। মানুষের অস্থির সাথে যে হরমোন জড়িত, এটা আমরা দেখে ফেলছি অলরেডি। আচ্ছা, মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা কোনটি? হ্যাঁ, এই ধরনের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে। তো দেখো, কোশ্চেনটা সহজ, বাট এখানে একটু ঝামেলা আছে। কোশ্চেনটা সহজ বাট একটু ঝামেলা আছে। বলো, কোশ্চেন সহজ কিন্তু একটু ট্রিকি কোশ্চেন। যে কোথায় ঝামেলাটা আছে তোমরাই ধরো। যে মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা কত? বলো তো দেখি, মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা কত? ওকে, মেহজাবিন 31-এর বি, মেঘলা 31-এর বি। আমি জানতাম তোমরাই পারবা, আমি জানতাম তোমরাই পারবা। আর কেউ? হ্যাঁ, মুমিন আক্তার 24। আচ্ছা, একটু ডিফারেন্ট দিয়ে দিছে। আচ্ছা, অনুজীব বলছে কয়টা? 12টা। সবাই বলো, আমি একটু দেখতে চাই। মেঘলা 24টা। আচ্ছা, মেঘলা 2বার অ্যান্সার দিছে না, মেঘলা 2বার অ্যান্সার দিছে। আচ্ছা, 24। আচ্ছা, ওকে, ভেরি গুড। তার মানে তোমরা অনেকেই সতর্ক, অনেকে একটু অসতর্ক। দেখো, করোটিক স্নায়ু আমরা যেটা পড়ি সেটা হচ্ছে তোমার কি 12 জোড়া। কত জোড়া? 12 জোড়া, মানে 24টা। করোটিক স্নায়ুগুলো কিভাবে পড়বা? অল থেকে হচ্ছে অলফেক্টরি, অপ থেকে অপটিক, অল অপ ওকো থেকে হচ্ছে কি অকুলোমোটর, ট্রক থেকে হচ্ছে ট্রক্লিয়া, ঠিক আছে। অল অপ ওকু ট্রক, ট্রাই থেকে হচ্ছে কি ট্রাইজামিনাল, এব তো হচ্ছে তোমার কি জানি বলে, অ্যাবডোমেন সম্ভবত। আচ্ছা, এনিওয়ে, ফেসি থেকে ফেসিয়াল, ওডি থেকে কি তোমার অডিটরি হরমোন, গ্লোসু থেকে গ্লোসোফেরেঞ্জিয়াল, ভেগা থেকে ভেগাস, গ্লোসু ভেগাস হাই, সরি, অল অফ ওকুট্রক ট্রাই, এফ ফেসি ওডি,
গ্লোসু ভেগাস স্পাই, স্পাই থেকে হচ্ছে তোমার কি জানি স্পাইনাল সম্ভবত, দ্যাট ইজ হাই, হাইতে হচ্ছে তোমার কি হাইপোগ্লোসাল। এই আর কি টোটাল 12টা থাকবে, আমি শর্ট ট্রিক্স দিয়ে দিব, আমার ঠিক ক্লাসে আসলে মাথায় থাকতেছে না জিনিসটা, মানে অনেকগুলো তো জিনিস এই জন্য আসলে তোমার মাথায় থাকতেছে না। আচ্ছা, মানুষের কয়টি প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে? কয়টি প্যারাথাইরয়েড গ্রন্থি থাকবে মানুষের? বলো, মানুষের টোটাল কয়টি প্যারাথাইরয়েড গ্রন্থি থাকবে? মানুষের টোটাল হচ্ছে কি 4টি প্যারাথাইরয়েড গ্রন্থি থাকবে। কয়টি? টোটাল হচ্ছে কি 4টি। কয়টি প্যারাথাইরয়েড গ্রন্থি থাকবে? টোটাল 4টি হচ্ছে কি প্যারাথাইরয়েড গ্রন্থি থাকবে। আচ্ছা, মনে রাখবা থাইরয়েড গ্রন্থি যদি কখনো কোশ্চেন আসে যে প্যারাথাইরয়েডের সাথে আরেকটা মিল আছে থাইরয়েড গ্রন্থি, তো থাইরয়েড গ্রন্থি যে ডানা থাকবে সে ডানার পেছনে 2টি প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে, বুঝছো? আচ্ছা, তো এই তোমার প্যারাথাইরয়েড গ্রন্থিটা কখন লাগবে? এটা লাগবে হচ্ছে যখন রক্তে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যাবে। এটা কখন লাগবে? যখন হচ্ছে তোমাকে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যাবে, যখন ক্যালসিয়ামের ঘাটতি পূরণে। এটা কিসে লাগবে? ক্যালসিয়ামের ঘাটতি পূরণে লাগবে। এটা কিসে লাগবে? ক্যালসিয়ামের ঘাটতি পূরণে লাগবে। আচ্ছা আচ্ছা, ওকে, 34 আসো, 35। মানবদের দীর্ঘতম কোষ কোনটা? তো এই জিনিসটা এটা তোমাদের এই চ্যাপ্টারে না পড়েও তোমরা কিন্তু চাইলে কোষ ও এর গঠন চ্যাপ্টার থেকে পড়ে আসছো না, যে মানবদেহের দীর্ঘতম কোষ কোনটা? আমরা জানি কি মানবদেহের দীর্ঘতম কোষ হচ্ছে তোমার কি মোটর নিউরন। যদি আমরা ওইখানেও পড়ে আসছি, বাট এখানেও তোমরা পড়তে পারো, যেহেতু আমরা স্নায়ুতন্ত্র পড়তেছি। মোটর নিউরন, যেটা লম্বা কতটুকু? 1.37 মিটার লম্বা। এটা কি 1.37 মিটার লম্বা। এখন এই যে মোটর নিউরন, এখানে লেখাই আছে কি নিউরন জিনিসটা, তার মানে নিউরন মানে কি বলতো দেখি ভাইয়া? নিউরন মানে হচ্ছে কি স্নায়ু কোষ। নিউরন মানে হচ্ছে কিন্তু ভাইয়া স্নায়ু কোষ, মনে থাকবে? নিউরন মানে হচ্ছে কি তোমার এখানে স্নায়ু কোষ হবে। ওকে, এরপর আসো হাইপোথ্যালামাস, মানে মস্তিষ্কের কোন অংশ মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণ করে? মনে রাখবা, ক্ষুধা, তারপর হচ্ছে তোমার কি ঘুম, তারপর কি তোমার তৃষ্ণা। ক্ষুধা, ঘুম, তৃষ্ণা, এই জিনিসটা হচ্ছে কি আমাদের 3টা জিনিস আমাদের খুবই ম্যান্ডেটরি। আমার ঘুম লাগবে, আমার ক্ষুধা না পাইলে আমি কি খাইতে পারবো না, তারপর হচ্ছে কি আমার তৃষ্ণা, পানি পিপাসা যেটাকে বলা হয়। তাহলে মনে রাখবা মানব দেহের ক্ষুধা, ঘুম, তৃষ্ণা, ক্ষুধা, ঘুম, তৃষ্ণা, এই 3টা কাজের নিয়ন্ত্রণ করতেছে কে জানো? হাইপোথ্যালামাস। কে করতেছে? হাইপোথ্যালামাস, বুঝছো? মনে থাকবে। আর সেরিবেলাম, সেরিবেলাম কয়টা? 2টা অংশ থাকবে, একটা বাম আর একটা কি ডান, বুঝছো? একটা হচ্ছে কি বাম আর একটা হচ্ছে তোমার কি ডান। আর বাম অংশটা দেহের ডান অংশকে এবং ডান অংশটা কি দেহের বাম অংশকে নিয়ন্ত্রণ করে। সেরেব্রাম, সেরেব্রাম কি করতেছে তোমার এখানে? এটা ভারসাম্য রক্ষা করতেছে, মূলত ভারসাম্য, এটা অনেক সময় আসে। হ্যাঁ, ওকে। তারপর কোনটি মিশ্র করোটিক স্নায়ু? মানবদেহে কোনটা মিশ্র করোটিক স্নায়ু হবে? মিশ্র করোটিক স্নায়ু নয় কোনটা? দেখো, মিশ্র করোটিক স্নায়ু নয় কোনটা? আচ্ছা, আমরা যেই ট্রিক্সটা পড়ি যে করোটিক স্নায়ু, সেটা ট্রিক্সটা হচ্ছে জানো কি? অল অফ অকু ট্রক ট্রাই, অল অফ অকু ট্রক ট্রাই, এফ ফেসি ওডি, গ্লোসো ভ্যাগাস পাই। এফ ফেসি ওডি কি আসবে? এটা এফ ফেসি ওডি, গ্লোসো ভেগাস স্পাই, দ্যাট ইজ হাই। মনে রাখবো আমরা দ্যাট ইজ হাই। তো আমরা এইভাবে অনেক সময় মনে রাখতে পারি। তাহলে দেখো আমরা নাম্বার ইন্ট্রোডিউস করি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ঠিক আছে? তো এখানে 3 প্রকার, এই স্নায়ুগুলা 3 প্রকার হইতে পারে। কোনোটা হচ্ছে কি তোমার সংবেদী হয়, 3 প্রকার। কোনোগুলো সংবেদী হইতে পারে, কোনোটা হচ্ছে কি আবার তোমার যেটাকে বলে চেষ্টীয় স্নায়ু হইতে পারে, আবার কোনোটা কি মিশ্র হইতে পারে, বুঝছো? তাহলে মিশ্র কারা কারা? দেখো, ট্রাইজেমিনাল হবে, এই যে ট্রাইজেমিনাল। তারপর কি তোমার ফেসিয়াল কোথায় আছে? এই যে ট্রাইজেমিনাল, ফেসিয়াল, তারপর কি গ্লোসোফ্যারেঞ্জিয়াল, তারপর হচ্ছে তোমার গিয়ে এখানে ভেগাস। তাহলে মনে রাখবা একটু মনে মিশ্র কারা কারা, এমনি মনে রাখতে পারো যে মিশ্র হচ্ছে 5, 7, 9, 10, 5, 7, 9, 10, 5, 7, 9, 10, এরা হচ্ছে তোমার কি মিশ্র। 5, 7, 9, 10 এরা হচ্ছে কি মিশ্র। তাহলে 5, 7, 9, 10, 5, 7, 9, 10, বুঝছো? এই 4টা হচ্ছে তোমার কি মূলত মিশ্র। এখন বাদ যদি দিতে, তাহলে দেখো 5-এ কে আছে? ট্রাইজেমিনাল। আচ্ছা, 7-এ কে আছে? ফেসিয়াল। তারপর আসো 9-এ কে আছে? গ্লোসোফ্যারেঞ্জিয়াল। তারপর 10-এ কে আছে তোমার? ভেগাস। নাইকে হাইপোগ্লোসালটা, হাইপোগ্লোসালটা কিন্তু এখানে নাই, বুঝছো? আর ভেগাসটা কোথায় থাকে? যদি বলা হয় কি কোন তোমার কোন করোটিক স্নায়ুটা সবচেয়ে বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে, হৃৎপিণ্ড বলো, তোমার পাকস্থলী বলো, এই জায়গাগুলোতে তোমার মেইনলি ছড়িয়ে থাকে কে জানো? ভেগাসটা, বুঝছো? ভেগাসটা ছড়িয়ে থাকে। গলায় কোনটা থাকবে? গ্লোসোফ্যারেঞ্জিয়াল। সবচেয়ে লম্বা মনে হয় ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনালটা মানে সবচেয়ে লম্বা, এরকম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এইটা গেল কোশ্চেনটা। এরপর এসো
প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু নিচের কোন কোরেটিক স্নায়ুতে পাওয়া যাচ্ছে? প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু, প্যারাসিম্প্যাথেটিক মনে রাখবা। প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুগুলো কোনগুলো মনে রাখবা? প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে তোমার অকুলোমোটর, মনে রাখবা অকুলোমোটর, অকুলোমোটর। তারপর কি? ফেসিয়াল, অকুলোমোটর। তারপর হচ্ছে তোমার কি? ফেসিয়াল। তারপর হচ্ছে তোমার কি? ভেগা। তারপর হচ্ছে মনে রাখবা কি? ট্রাইজেমিনাল। তাহলে প্যারাসিম্প্যাথেটিকটা কিভাবে মনে রাখতে পারি? অকুফেসি ভ্যাগাটাই, অকুফেসি ভ্যাগাটাই এমনি মনে রাখতে পারো। অকুফেসি ভ্যাগাটাই, অকুফেসি ভ্যাগাটাই। এবার আমরা পড়তাম, আমরা যখন কলেজে পড়তাম তখন আমরা এইভাবে পড়তাম যে অকুফেসি ভ্যাগাটাই, অকুফেসি ভ্যাগাটাই। এগুলো হচ্ছে কি? প্যারাসিম্প্যাথেটিক। অকুলোমোটর, তারপর কি তোমার? ফেসিয়াল, আচ্ছা, তারপর কি? ভেগাস এবং কি ট্রাই। তার মানে কি? এই অকুলোমোটরটা হচ্ছে মেডিকেল 19-20 আসছে। তো কিভাবে মনে রাখবা? অকুফেসি ভ্যাগাটাই, অকুফেসি ভ্যাগাটাই। এগুলো হচ্ছে তোমার কি? এগুলো হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। তো ফুল সিলেবাস মেইনলি কি জানো? ফুল সিলেবাস হচ্ছে যারা মেডিকেল তারা তো পড়ছই, আর মেডিকেল ছাড়া যারা আছে তারা হচ্ছে ভাগ্যবান। আমরা হচ্ছে তোমার এইচএসসি 20 ব্যাচ, তো এইচএসসি 20 ব্যাচ পর্যন্তই লাস্ট ফুল সিলেবাস ছিল। এরপরে যা আসছে এইচএসসি সব হচ্ছে কি? শর্ট সিলেবাসের পোলাপান। হ্যাঁ, কোনটি মানুষের পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়? তাহলে পশ্চাৎ মস্তিষ্কের 3টা অংশ থাকবে। একটা হচ্ছে কি? মেডুলা, তারপর কি? পন্স এবং কি? মেডুলা, পন্স এবং কি থাকবে বলো দেখি? মেডুলা, পন্স এবং সেরেবেলাম। মেডুলা, পন্স এবং কি? সেরেবেলাম। মেডুলা, পন্স এবং সেরেবেলাম, এই 3টা হচ্ছে কি? পশ্চাতের অংশ। থ্যালামাস, থ্যালামাস হচ্ছে তোমার কি? অগ্র মস্তিষ্ক। মস্তিষ্ক 2 প্রকার, এটা হচ্ছে কি? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং 3 প্রকার, অগ্র, মধ্য, পশ্চাৎ। অগ্র, মধ্য, পশ্চাৎ। অগ্রতে কি থাকে? সেরেব্রাম থাকবে, তারপর তোমার কি? থ্যালামাস থাকবে, হাইপোথ্যালামাস। এই জিনিসগুলো কোথায় থাকে? অগ্রতে থাকে মেনলি। ওকে, তারপর আসো, চোখের রেটিনার ভেতরে সবচেয়ে আলোক সংবেদী অংশটির নাম কি? চোখের রেটিনার ভিতরে সবচেয়ে আলোক সংবেদী অংশটির নাম কি? দেখো, অন্ধবিন্দু হবে না, আলোক বিন্দু হবে না, এটাকে বলা হচ্ছে কি মূলত? পিত বিন্দু বলা হয়। কি বলা হচ্ছে? পিত বিন্দু বলা হচ্ছে। কি বলা হচ্ছে? পিত বিন্দু বলা হচ্ছে। বুঝছো? মুখস্থ করে বলা, চোখের রেটিনার ভেতরে সবচেয়ে আলোক সংবেদী অংশটার নাম হচ্ছে কি? পিত বিন্দু। মানবদের সবচেয়ে ছোট অনাল গ্রন্থি কোনটা? এটা তোমরা বলবা। অনাল গ্রন্থি এবং সনাল গ্রন্থি। সনাল গ্রন্থি বলতে কি? যেগুলোতে নালী আছে। আর অনাল গ্রন্থি বোঝাচ্ছে হচ্ছে কি? যেগুলোতে নালীবিহীন। নালীবিহীন। অনাল বলতে বোঝাচ্ছে কি? অনাল। অন মানে কি? আমি বলি না অ মানে কি? কোনো কিছু বিহীন, তার মানে কি? নালীবিহীন। তোমরাই বলো নালীবিহীন মানে কি? যারা তোমার কি? হরমোন, হরমোন গুলো হচ্ছে কি? নালীবিহীন। আর এনজাইম গুলো হচ্ছে কি? সনাল। এনজাইম গুলো থেকে সনাল গ্রন্থিতে মনে রাখবে একটু। নালীবিহীন মানে কি? হরমোন। আর নালীযুক্ত, নালীযুক্ত মানে হচ্ছে তোমার কি? সনাল। তাহলে সনাল গুলা কোথায়? কি সনাল গুলাতে কারা থাকে? এনজাইম। এনজাইম কাদের থাকে? সনাল গুলাতে। আচ্ছা, আর অনাল গুলাতে হচ্ছে তোমার কি? নালীবিহীন। একটু আগে বললাম যে তোমাদের পিটুইটারিটা হচ্ছে কি? সবচেয়ে ক্ষুদ্র। সবচেয়ে ক্ষুদ্র কোনটা? আমি বলছি একটু আগে পিটুইটারি। এবং শুক্রাশয়, শুক্রাশয় হচ্ছে তোমার কি? মিশ্র। শুক্রাশয় হচ্ছে তোমার কি? মিশ্র গ্রন্থি একটা, মিশ্র। তারপর আর কে আছে? শুক্রাশয় ছাড়া আর কে আছে তোমরা বলো তো দেখি? ডিম্বাশয় আছে। শুক্রাশয়, ডিম্বাশয়। তারপর কি? অগ্নাশয়। শুক্রাশয়, ডিম্বাশয়, অগ্নাশয়, সকল শয় হচ্ছে তোমার কি? মিশ্র গ্রন্থি। শুক্রাশয়, ডিম্বাশয় এবং কি? অগ্নাশয়, এরা হচ্ছে তোমার কি? মিশ্র। এরা হচ্ছে তোমার কি? মিশ্র। বুঝছো? মিশ্র। আচ্ছা, তাহলে দেখো, জিহ্বা থেকে স্বাদের অনুভূতি গ্রহণ করে কোন স্নায়ু? জিহ্বা থেকে স্বাদের অনুভূতি গ্রহণ করবে কোন স্নায়ু? দেখো, আমি তোমাদেরকে কি বলছিলাম যে গ্লোসোফেরেঞ্জিয়াল, গ্লোসোফেরেঞ্জিয়াল মনে রাখবে। গ্লোসো, এই কথাটা যেখানে পাবা, গ্লোসো, গ্লোসো কথাটা যেখানে পাবা সেটা দিয়ে মনে রাখবে এটা তোমার কিসের সাথে সম্পর্কিত? এইটা মানে খাদ্য নালী, খাদ্য টাইপের কিছুর সাথে সম্পর্কিত, মানে হচ্ছে জিহ্বার সাথে সম্পর্কিত। জিহ্বা, তাহলে কি? ডি নাম্বার। তাহলে জিহ্বা থেকে স্বাদের অনুভূতি গ্রহণ করে কোনটা? জিহ্বাতে থাকে হচ্ছে কি? হাইপোগ্লোসালটা। মেইনলি জিহ্বাতে থাকবে হাইপোগ্লোসাল এবং স্বাদের অনুভূতিটা গ্রহণ করবে কে? গ্লোসোফেরেঞ্জিয়াম। বুঝছো? আচ্ছা, নেক্সট আসো। পরবর্তীতে, চোখের স্ক্লেরার রং কি? তোমরাই বলো, চোখের স্ক্লেরার রং কি? চোখের স্ক্লেরার রং কি হবে বলো? আচ্ছা বলো তো 43 কি হবে? আচ্ছা দেখো, স্ক্লেরার রংটা মেইনলি দেখো, চোখের স্ক্লেরার রংটা মেইনলি কি হচ্ছে জানো? এটা বলো, চোখের স্ক্লেরার রংটা মেইনলি কি?
বলো 43 বলো, 43 বলো, দেখি কেউ পারো কিনা। একজন সৌভাগ্যবান কিন্তু খুঁজতেছি। 43 কেউ পারো না? আচ্ছা, তো মেইনলি চোখের স্ক্লেরার বর্ণ হচ্ছে তোমার কি হালকা হলুদ বর্ণে, বুঝছো? কি হচ্ছে? হালকা হলুদ হচ্ছে, হালকা হলুদ। কি হচ্ছে? হালকা হলুদ বর্ণে। চোখের স্ক্লেরা কি হচ্ছে? হালকা হলুদ বর্ণ হচ্ছে। কি হচ্ছে? হালকা হলুদ। কারণ এটা কি করতেছে তোমার নরমালি যখন হয় তোমার যকৃৎ থেকে বা লিভার থেকে কিছু রঞ্জক আসে, রঞ্জক আসে কি করে এটাকে হালকা হলুদ বর্ণের বানায়। পিডিএফ দিব। এখন আসো, হালকা হলুদ হয়, আবার এটা কিন্তু সাদাও হচ্ছে, সাদাও কিন্তু হচ্ছে। এটা কিন্তু সাদা এবং হালকা হলুদ দুইটা কিন্তু হচ্ছে, বুঝছো? সাদা এবং হালকা হলুদ দুইটা কিন্তু হচ্ছে, বুঝছো? এখন কোশ্চেন হচ্ছে, যেহেতু শুধু বলছে কি শুধু স্ক্লেরার বর্ণ কোনটা হবে, তাহলে আমরা বেটার হচ্ছে আমরা হালকা হলুদ না দিয়ে সাদাটা দিতে পারি। তাহলে শুধু স্ক্লেরার বর্ণ হচ্ছে তোমার কি সাদা। বাট যখন এটার মধ্যে যখন কোন একটা রঞ্জক আসে, কোথা থেকে আসে? লিভার থেকে রঞ্জকটা আসবে। যখন লিভার থেকে রঞ্জকটা আসবে, যখন লিভার থেকে কি আসবে? রঞ্জক আসবে। যখন লিভার থেকে রঞ্জক এসে পৌঁছাবে তখন হচ্ছে তোমার কি বলো, যখন লিভার থেকে রঞ্জক এসে পৌঁছাবে তখন এটা হালকা হলুদ হবে। বাট নরমালি শুধু স্ক্লেরার বর্ণ হচ্ছে তোমার কি সাদা বর্ণের। সাদাটা আমরা বেটার আনসার, বুঝছো? হ্যাঁ, জিএসটি ম্যারাথন নিব, এটা অলরেডি বলা আছে। তারপরে পূর্ণ সংবেদী স্নায়ু নয় কোনটা? পূর্ণ সংবেদী স্নায়ু নয় কোনটা? কোনটা পূর্ণ সংবেদী স্নায়ু নয়? পূর্ণ সংবেদী নয় কোনটা জানো? ফেসিয়াল। ফেসিয়ালটা কি নয়? পূর্ণ সংবেদী নয়, বুঝছো? হ্যাঁ, সাদাই হবে, বাট যখন তোমার লিভার থেকে বা যকৃৎ থেকে এখানে রঞ্জক এসে পড়ে তখন এটা হালকা হলুদ হয়ে যায়। নিচের কোনটি মিশ্র গ্রন্থি নয়? বলো, নিচের কোনটি মিশ্র গ্রন্থি নয়? তোমরাই বলতে পারবে এখানে। তো এইটার কোশ্চেনের এটা যে অ্যান্সারটা, এটা আমি অলরেডি বলে দিছি, এটা অলরেডি বলে দিছি না? তো কি বলছি বলো তো দেখি এখানে? অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, তারপর কি বলছি? অ্যাড্রেনাল গ্রন্থি। তাহলে দেখো, তাহলে নিচের কোনটি মিশ্র গ্রন্থি নয়? আমরা বলছি যে অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয় তিনটা হচ্ছে কি মিশ্র গ্রন্থি। বাট অ্যাড্রেনাল গ্রন্থি যেটা আছে, এই অ্যাড্রেনালটা কি নয় বলো তো দেখি? এই অ্যাড্রেনালটা কি নয় বলো? এই অ্যাড্রেনালটা কি নয়? এটা হচ্ছে তোমার মিশ্র গ্রন্থি নয়। এই তিনটা মিশ্র গ্রন্থি, মানে এই টাইপের কোয়েশ্চেন গুলা, মানে এই ধরনের সহজ কোয়েশ্চেন গুলাই তোমরা যদি এক্সট্রা সিলেবাসে কোয়েশ্চেন আসে, এই ধরনের সহজ গুলাই তোমরা বেশি পাবা। হ্যাঁ, জন্ডিস যখন হয় তখন দেখবা চোখ কিন্তু হলুদ হয়ে গেছে। তো জন্ডিসটা কোথায় হয়? যকৃতে হচ্ছে, তাই না? যকৃতে হচ্ছে। এই জন্য মানবদেহের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ কোনটি? মানবদেহের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ কোনটা? আমি একটু আগে বলছি যে মানবদেহের ভারসাম্য রক্ষা করে কোনটা? তোমার অন্তঃকর্ণ। কানের একটা অংশ কি? কান তিনটা অংশ, একটা হচ্ছে বহিকর্ণ, মধ্যকর্ণ এবং কি অন্তঃকর্ণ। সেই অন্তঃকর্ণের ইউট্রিকুলাস নামক একটা অংশ থাকে। তাহলে মনে রাখবা, অন্তঃকর্ণের মধ্যে মনে রাখবা কান। কানের কোথায় থাকবে? এটা অন্তঃকর্ণ। অন্তঃকর্ণের ইউট্রিকুলাস কোন অংশ এটা? অন্তঃকর্ণের ইউট্রিকুলাস। অন্তঃকর্ণের ইউট্রিকুলাস। অন্তঃকর্ণের ইউট্রিকুলাসকে কি বলা হচ্ছে? মূলত ভারসাম্য রক্ষাকারী অঙ্গ বলা হচ্ছে। বা চোখে মানে মানবদেহের ভারসাম্য রক্ষা করে কে? এই অন্তঃকর্ণের ইউট্রিকুলাস। কে? এই অন্তঃকর্ণের ইউট্রিকুলাসটা। বুঝাইতে পারলাম? তবে শুধু যে কান যে তোমার এটা করবে তা কিন্তু না, এখানে কিন্তু আমাদের মস্তিষ্ক কিন্তু হেল্প করতেছে। মস্তিষ্ক যে তোমার সেরেব্রাম যেটা আছে, সেরেব্রাম যদি হেল্প না করে তাহলে কিন্তু এখানে হবে না, বুঝছো? প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন কতটুকু বলো? প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তনটা কতটুকু হবে? দেখো, সরি আয়তন না, মানে ওজনটা বলছে আর কি। আচ্ছা, এখানে ভুল বলা আছে, ওজন বলা হবে, আয়তন না ওজন, বুঝছো? তাহলে প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজনটা কত জানো? এভারেজে বলতে পারি কি আমরা 1.36 কেজি। কতটুকু? 1.36 কেজি হয়, বুঝছো? 1.36 কেজি। এবং এখানে প্রায় 10 বিলিয়ন, কত বিলিয়ন? 10 বিলিয়ন। কত বিলিয়ন? শুনো, 10 বিলিয়ন, অথবা এটাকে আমরা বলতে পারি কি 1000 কোটি, 1000 crore, 10 বিলিয়ন অথবা কি 1000 কোটি নিউরন থাকবে। কতগুলো থাকবে? 10 বিলিয়ন বা 1000 কোটি নিউরন থাকে। তাহলে কতগুলো নিউরন থাকে? 10 বিলিয়ন বা 1000 কোটি। কত বিলিয়ন? 10 বিলিয়ন বা 1000 কোটি কি থাকবে? এখানে নিউরন কিন্তু থাকবে। আচ্ছা, নেক্সট আসো, থাইমাস থেকে নিঃসৃত হরমোন কোনটা? থাইমাস থেকে নিঃসৃত হরমোন কোনটা? দেখো, টিএসএইচ, তারপর কি দেওয়া আছে এখানে? পিটিএস দেওয়া আছে, তারপর থাইরক্সিন, থাইমোসিন। ভাইয়া দেখো তো, বলো, নাম থেকে বলা আছে। তাহলে থাইমাস গ্রন্থি কয়টা থাকবে বলো তো দেখি? থাইমাস গ্রন্থি
এই থাইমাসের গ্রন্থি থাকবে কয়টা জানো? দুইটা। এই থাইমাস থেকে, এটা ইসলাম ইউনিভার্সিটি আছে, দুইটি গ্রন্থি থাকবে। শ্বাসনালীর পাশে অবস্থান কোথায়? শ্বাসনালীর পাশে দুইটি গ্রন্থি থাকবে। শ্বাসনালীর পাশে দুইটি গ্রন্থি থাকবে এবং নামের সাথে মিল আছে কি? থাইমোসিন। কি আছে এখানে? থাইমোসিন। আবার বলতেছি কি আছে এখানে? থাইমোসিন আছে। একটা মিনিট, আমি একটু ফোনটা চার্জ দিচ্ছি, একটা মিনিট, জাস্ট 1 মিনিট। ওকে, একটু সাউন্ডের প্রবলেম হতে পারে কারণ আমি ফোনটা একটু চার্জে দিয়ে নিলাম। হ্যাঁ, কারণ একটু আগে পেইড ব্যাচে ক্লাস হয়েছে তো ফোনেরও চার্জটা আছে একবারে শেষ। ওকে, দেখো তাহলে কি বলছিলাম? শ্বাসনালীর পাশে দুইটা গ্রন্থি থাকবে এবং এটা থাইমোসিন নামের সাথে আমরা মিল পাচ্ছি। দেন আসো পরবর্তীতে। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো আমাদের, আমরা সমন্বয় নিয়ন্ত্রণ থেকে যতটুকু পড়লাম ততটুকুই তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে, ততটুকুই তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝছো? এর বাইরে আর কিছু তোমাদের প্রয়োজন নাই। এই আগের ক্লাসটা লাইভ ড্রাইভে দেন, এখন ক্লাস দিচ্ছি, এখন তো ক্লাস নিচ্ছি, এখন আমি তোমাকে কেন লাইভ দিব? একটু পরে নাও, ফেসবুকে তো অলরেডি আছে তাই না? একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। মানব জীবনের ধারাবাহিকতা দেখো, আমরা মানব জীবনের ধারাবাহিকতা, এটা থেকে লেস ইম্পর্টেন্ট, আসতে পারে না আসতে পারে, কোশ্চেনগুলো সলভ করে দেয়। মেডিকেল 24-25 মানে এইবারই আসছে মেডিকেলের কোশ্চেনটা। দেখো, নিচের কোন হরমোনটি মানুষের ডিম্বাশয় থেকে নিঃসৃত হচ্ছে? ডিম্বাশয়, অক্সিটোসিন, প্রোল্যাকটিন, থাইরোসিন, প্রজেস্টেরন। তোমরা জানো কি মহিলাদের হরমোন দুটো খুব ইম্পর্টেন্ট হরমোন আছে, একটা হচ্ছে কি ইস্ট্রোজেন এবং কি প্রজেস্টেরন। ইস্ট্রোজেন এবং কি প্রজেস্টেরন, ইস্ট্রোজেন এবং কি প্রজেস্টেরন। এইটা হচ্ছে দুইটা স্ত্রী হরমোন আছে না? দুইটা স্ত্রী হরমোন দেখেন, একটা হচ্ছে কি ইস্ট্রোজেন, একটু সাউন্ড কম থাকবে, একটু সাউন্ড কম থাকবে, একটু ম্যানেজ করে নাও, সাউন্ডটা বাড়ায় নাও, কারণ আমি মাইক্রোফোনটা খুলে ফোনটা চার্জ দেওয়া লাগছে। আমাদের একটু আগে হচ্ছে তোমার পেইড ব্যাচের ক্লাস হয়, ফোনে আসলে চার্জ ছিল না। তাহলে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন এটা হচ্ছে স্ত্রী হরমোন। তাহলে এখানে কি আছে? প্রজেস্টেরন। ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে কখন প্রথম হৃদস্পন্দনটা শুরু হচ্ছে? তাহলে মাতৃগর্ভে প্রথম হৃদস্পন্দনটা শুরু হচ্ছে কবে জানো? তোমার যখন ষষ্ঠ সপ্তাহ আসে, যখন তোমার ষষ্ঠ সপ্তাহ আসে তখন হচ্ছে কি হৃদস্পন্দনটা শুরু হচ্ছে, বুঝছো? ঠিক আছে, ষষ্ঠ সপ্তাহ হচ্ছে কি হৃদস্পন্দনটা শুরু হচ্ছে। কত সপ্তাহে? ষষ্ঠ সপ্তাহে। অষ্টম সপ্তাহে, অষ্টম সপ্তাহে ভ্রূণটাকে কি বলা হচ্ছে? ফিটাস বলা হয়। তো ফিটাস বলতে কি বোঝায় মনে রাখবা, ফিটাস হচ্ছে যখন ভ্রূণের অলরেডি যে তার হাত পা এই জিনিসগুলোকে অলরেডি তার একটা মানে অবয়ব দেখা যায়, এই জিনিসটাকে বলা হচ্ছে কি ফিটাস। এটা কখন পাওয়া যায়? অষ্টম সপ্তাহে পাওয়া যায়। কখন পাওয়া যায়? অষ্টম সপ্তাহে কিন্তু পাওয়া যায়, বুঝছো? তারপর 38তম সপ্তাহে কি হচ্ছে? মূলত শিশুর জন্ম হচ্ছে, এই আর কি, আর বেশি কিছু লাগবে না। তাহলে ষষ্ঠ সপ্তাহ হচ্ছে কি প্রথম হৃদস্পন্দন শুরু হচ্ছে। এরপর আসো, প্রথম টেস্ট টিউব বেবির নাম কি? এখন তোমরা জানো যে কৃত্রিম ভাবে কিন্তু আমাদের বিভিন্ন বিদেশে হচ্ছে তোমার কি উন্নত দেশগুলোতে কৃত্রিম ভাবেও কিন্তু তোমার কি করা হচ্ছে? বাচ্চা উৎপন্ন করা হচ্ছে। আচ্ছা, তো এই যে তোমার প্রথম টেস্ট টিউবের মধ্যে যখন কি হয় ফার্টিলাইজেশনটা করা হয়, তো এই টেস্ট টিউবে ফার্টিলাইজেশন করে কি করা হচ্ছে? তোমার মূলত কৃত্রিম ভাবে কি করা হচ্ছে? তোমার বাচ্চা হচ্ছে আর কি। এনিওয়ে, তো এখন দেখো কে করছে? এটা লুইস ব্রাউন। সর্বপ্রথম যেটা আছে লুইস ব্রাউন। এখন এটা আবার কেউ আমাদের যে বোটানিতে একটা চ্যাপ্টার আছে না জীব প্রযুক্তি, ওখানে বলা হয় না যে তোমার যে কি জানি বলা হয় জিন ক্লোনিং কিসে করা হয়? ডলি নামক ভেড়াতে। সো ওইটার সাথে আবার এটা কনফিউশন লাগানো না, ওইটার সাথে ব্যাচ লাগানো, এটা টেস্ট টিউব আর ওইটা কি জিন ক্লোনিং ছিল। লুইস ব্রাউন, ঠিক আছে। এরপর আসো, বুকের দুধে কোন ধরনের ইমিউনোগ্লোবিন থাকে? বুকের দুধে বা মাতৃদুগ্ধে, মেইনলি বলা আছে তোমার মাতৃদুগ্ধে কোন ধরনের ইমিউনোগ্লোবিন থাকবে? আইজিএ কি থাকবে?
আইজিএ হচ্ছে তোমার কি মাতৃদুগ্ধে থাকবে, আইজিএ হচ্ছে তোমার কি মাতৃদুগ্ধে। আরেকটা জিনিস মনে রাখবা, আইজিই, আইজিই থেকে মনে রাখবো এটা কৃমি, এটা কি করে অ্যালার্জি, অ্যালার্জির বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে, এটা অ্যালার্জির প্রতিরক্ষা দিবে, অ্যালার্জির প্রতিরক্ষা, এটা অ্যালার্জি থেকে কি করবে প্রতিরক্ষা দিবে। আইজি, হ্যাঁ এটা রেকর্ড দিব, আইজিই, আইজি হচ্ছে কি অ্যালার্জি প্রতিরক্ষা। এখন আইজিইটা অনেক সময় আসে, দুইটা মনে রাখবো, একটা আইজিই আর একটা হচ্ছে আইজিএ। আইজিএটা হচ্ছে তোমার কি মাতৃদুগ্ধে থাকবে, আর আইজিইটা হচ্ছে কি অ্যালার্জি প্রতিরক্ষা। আইজিই থেকে মনে রাখবে কি ইউসিনোফিল, তোমরা রক্ত সঞ্চালনে পড়ছো না, ইউসিনোফিল, ইউসিনোফিল কি করে কৃমি এবং অ্যালার্জির বিরুদ্ধে প্রতিরক্ষা দিচ্ছে, সেই ইউসিনোফিলের ই থেকে মনে রাখবা আইজিই, ঠিক আছে। সিমেন, সিমেন মানে হচ্ছে তোমার, সিমেন মানে হচ্ছে তোমার কি দেখো শুক্রাশয়ের মধ্যে এক ধরনের তোমার তরল থাকবে, পিচ্ছিল তরল, পিচ্ছিল তরল যেগুলো হচ্ছে তোমার কি শুক্রাণুকে ধারণ করতেছে। তো সিমেন তৈরির জন্য পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে কোন অঙ্গ, সিমেন তৈরির জন্য কি পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে সেমিনাল ভেসিকল, কে ক্ষরণ করতেছে সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকল। এরপর আসো নিচের কোনটি ভ্রূণীয় অ্যাক্টোডার্ম স্তর থেকে তৈরি নয়। এখন মানুষ কয় স্তরী প্রাণী, আমরা জানি কি করডাটারা হচ্ছে তোমার কি ত্রিস্তরী, তাই না? মানুষ কয় স্তরী প্রাণী বলো তো, কি ত্রিস্তরী প্রাণী, তাই না? এখন ত্রিস্তরী প্রাণীদের তিনটা স্তর থাকবে, একটা হচ্ছে তোমার কি অ্যাক্টোডার্ম, আমি স্তরগুলো দেখায় দিচ্ছি, স্তরগুলো আমি দেখায় দিচ্ছি, দেখো প্রথমে আসো অ্যাক্টোডার্ম, অ্যাক্টোডার্ম, ঠিক আছে। 2 নাম্বার মেসোডার্ম, একটু মানে কি বাইরে, 2 নাম্বার হচ্ছে কি মেসোডার্ম যেটা কি মধ্যস্তর, 3 নাম্বার হচ্ছে তোমার এন্ড্রোডার্ম যেটা হচ্ছে তোমার কি অন্তঃস্তর, এন্ড্রোডার্ম বা আমরা বলতে পারি কি এটাকে অন্তঃস্তর বলতে পারি। তাহলে এক্টোডার্ম, এক্টোডার্ম বলতে তুমি বুঝবা যেগুলো তোমার সাধারণত বাইরে থেকে যেগুলো দেখা যায়, বাইরে থেকে, যেমন বাইরে থেকে আমরা বলতে পারি কি চোখ, তারপর কি দাঁত, চুল, নাক, মানে এই জাতীয়, তারপর ত্বক, মানে যেগুলো হচ্ছে কি আমাদের বাইরে থেকে দেখা যায়, ঠিক আছে। চোখটা বাদ দিলাম, চোখের মধ্যে আবার একটু পার্থক্য, চোখ বাইরে পার্থক্য আছে। তাহলে যেগুলো আমাদের বাইরে থেকে দেখা যায় এগুলো হচ্ছে কি তোমার একটু ডান থেকে। তারপরে মেসোডার্ম, মেসোডার্ম মানে কি মধ্যস্তর, তাহলে মনে রাখবা মেসোডার্ম থেকে হচ্ছে কি অধিকাংশ পেশি, অধিকাংশ পেশি আমাদের, অধিকাংশ পেশি, অধিকাংশ পেশি কোথেকে আসবে মেসোডার্ম। আমরা জানি কি অধিকাংশ না দিয়ে শুধু পেশি দিলে হবে, অধিকাংশ দিলে তোমাদের আবার পেশ লাগাবা। তাহলে মনে রাখবা পেশি, এক নম্বর পেশি, তারপর আমরা কি জানি কঙ্কাল তন্ত্র, আমরা এগুলো কিন্তু আগে করে ফেলছি যে কঙ্কাল তন্ত্র, তারপর কি আছে তোমার কঙ্কাল তন্ত্র, কঙ্কাল তন্ত্র কোথেকে আসে মেসোডার্ম থেকে কিন্তু আসতেছে, বুঝছো। তারপর সে স্নায়ুতন্ত্র, তারপর কি সম্পূর্ণ স্নায়ুতন্ত্র, তো এগুলো হচ্ছে কি তোমার মেইনলি মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। তারপর আসে কি চোখ, চোখ, তারপর আসে তোমার কি কানের মধ্যে অন্তঃকর্ণ, কানের মধ্যে কোনটা অন্তঃকর্ণ, তো এই অংশগুলো হচ্ছে তোমার কি মেইনলি ভ্রূণীয় মেসোডার্ম থেকে, বুঝছো, ভ্রূণীয় মেসোডার্ম থেকে। এরপর সে এন্ডোডার্ম, এন্ডোডার্ম থেকে কারা আসতেছে শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্র এন্ডোডার্ম থেকে আসে। তারপর আসো যকৃৎ, তারপর আসো কি অগ্নাশয়, বুঝছো। তারপর আসে থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড, থাইমাস, তো এই জিনিসগুলো হচ্ছে তোমার কি আমাদের এন্ডোডার্ম, মানে ভেতরের স্তর থেকে উৎপন্ন হচ্ছে। এই কয়টা জাস্ট পড়ো, জাস্ট এই কয়টা পড়বা যে ভ্রূণীয় অবস্থায় কোন জায়গা থেকে এক্স্যাক্টলি কোন জিনিসগুলো আসতেছে। স্লাইডে অ্যাড করে দিছি, হ্যাঁ স্লাইডে অ্যাড করে দিছি। এটা ক্লাস আর হচ্ছে 20 থেকে 25 মিনিট হবে। তাহলে আমাদের দেখো ভ্রূণীয় তোমার কি বলছিল ভ্রূণীয় এক্টোডার্ম থেকে তৈরি হয়, কি বলছিল ভ্রূণীয় এক্টোডার্ম থেকে তৈরি হয় কোনটি, লোহিত রক্তকণিকা, থাইমাস, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নাকি অস্থিসন্ধি, বলো কি বলছিলাম যে সমগ্র স্নায়ুতন্ত্রটা, এই যে, ঠিক আছে। জিএসটি কি ফুল সিলেবাস? ভাই ফুল সিলেবাসে কেউই বলে না, সবাই তো বলে শর্ট, কিন্তু দিন শেষে কি করে সবাই সুন্দর করে এটা বাস দিয়ে দেয় ফুল সিলেবাস থেকে, এই জন্য নিচ্ছে আর কি আগে থেকে। মানুষের দেহকোষে কতটি অটোজোম থাকে? আচ্ছা মনে রাখবা ক্রোমোজোম, ক্রোমোজোম, তাহলে ক্রোমোজোম টোটাল কয়টি? 46। আচ্ছা তার মধ্যে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে তোমার গিয়ে সেক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম, ঠিক আছে। তো সেক্স ক্রোমোজোম কয়টি? 2টি। তারপর সব অটোজোম, তারপর কি আসে তোমার ধরো অটোজোম আছে, বাংলায় লিখে ইংরেজি বানানো মনে নাই, অটোজোম, তাহলে অটোজোম কয়টি? বাকি 44টি, ঠিক আছে। অটোজোম কয়টি? বাকি 44টি। ওকে, তাহলে দেখো আমরা বলতে পারি যে তোমার এখান থেকে
মানুষের দেহকোষ কতটি অটোজোম থাকে? 40টি। আচ্ছা, নিচের কোনটি পুরুষ প্রজনন তন্ত্রের অন্তর্ভুক্ত নয়? নিচের কোনটি পুরুষ প্রজনন তন্ত্রের অন্তর্ভুক্ত নয়? আচ্ছা আচ্ছা দেখো, তাহলে আমরা একটু পুরুষ প্রজনন তন্ত্রটা দেখে ফেলি। তোমরা পুরুষ প্রজনন তন্ত্রটা পারলে স্ত্রীটা তোমরা এমনি পারবা, বুঝছো? দেখো, পুরুষ প্রজনন তন্ত্র, তো পুরুষ প্রজনন তন্ত্রের অংশ কারা থাকবে? একটু মনে রাখবা, মুখ্য যদি বলা হয় যে মুখ্য কোনটা ভাই, মুখ্য হচ্ছে কি শুক্রাশয়, শুক্রাশয়টা হচ্ছে কি মুখ্য। ওকে, তারপর সে গৌণ কারা থাকবে? তারপর সে গৌণ বা আনুষঙ্গিক, গৌণ বলতে পারো অথবা বলতে পারো এটাকে আনুষঙ্গিক। আনুষঙ্গিক, তো আনুষঙ্গিক কারা কারা থাকবে একটু দেখবে। এপিডিডাইমিস থাকবে, কি থাকবে? এপিডিডাইমিস। তারপর থাকবে হচ্ছে কি ভাস ডিফারেন্স, কি থাকবে? ভাস ডিফারেন্স। তারপর থাকবে কি সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকল। ফার্স্ট ডিফারেন্স হচ্ছে তোমার কি মেলে শুক্রনালী যেটা থাকে, বুঝছো? শুক্রনালী মানে শুক্রাশয় থেকে যে নালীটা আসে সেটা কি ফার্স্ট ডিফারেন্স বলা হচ্ছে। তারপর থাকবে কি তোমার ক্ষেপণ নালী থাকবে, কি থাকবে? ক্ষেপণ নালী। এগুলো হচ্ছে কি পুরুষ প্রজনন তন্ত্রের অংশ। তো দেখো, সেমিনাল ভেসিকল, তারপর আসে তোমার কি পুরুষ প্রজনন তন্ত্রের অংশ নয় কোনটি? দেখো, প্রোস্টেট গ্রন্থি, আমি একটু লিখে ফেলি। গ্রন্থির মধ্যে প্রোস্টেট গ্রন্থি থাকে বা কাউপার গ্রন্থি থাকে, বার্থলিন গ্রন্থিটা নয়। কি নয়? বার্থলিন গ্রন্থিটা নয়। এরপর আসো, মানুষের জরায়ু গর্ভাশয়ের নিম্নে কত গুণ বৃদ্ধি? মানুষের জরায়ু গর্ভাবস্থায়, তার মানে তোমার স্ত্রী দেহে জরায়ুটা যখন নর্মাল থাকে, নর্মাল যখন থাকে তখন হচ্ছে কি নর্মালি, বাট যখন গর্ভাবস্থায় আসে, যেহেতু এটা আমাদের বাচ্চা থাকবে, একটা বেবি থাকবে, তো এই বেবিটা থাকে, এটা কিন্তু তখন বৃদ্ধি পায়। বৃদ্ধিটা পাচ্ছে কত গুণ? 20 গুণ পর্যন্ত। কত গুণ বৃদ্ধি পায়? এটা 20 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। জাস্ট এটা মনে রাখো যে 20 গুণ, কত গুণ? জাস্ট 20 গুণ পর্যন্ত এটা বৃদ্ধি পাইতে পারে। ওকে, পরের কোশ্চেন, যে ভ্রূণীয় মেসুডান থেকে কোন অঙ্গটি গঠিত হয়? ভ্রূণীয় মেসুডান, দেখো, এপিডার্মিস স্নায়ুতন্ত্র, কঙ্কালতন্ত্র রক্ত সংবহন তন্ত্র, তারপর কি বলছে তোমার কঙ্কালতন্ত্র। দেখো, আমরা বলছি না যে কঙ্কালতন্ত্রটা কোথা থেকে তৈরি হচ্ছে? মেসোডাম থেকে। সিমিলারলি রক্ত সংবহন তন্ত্রটা কিন্তু মেসোডাম থেকে তৈরি হচ্ছে, বুঝছো? পৌষ্টিক তন্ত্র, শ্বসন তন্ত্র, এগুলো হচ্ছে তোমার কি এন্ডোডার্মিস থেকে। এপিডার্মিস হচ্ছে এগুলো বাদ, তার মানে কি হচ্ছে এখানে? বি নাম্বার হচ্ছে। তারপর আসো, নিম্নের কোনটি শুক্রাণু তৈরি করতেছে? শুক্রাণু, আচ্ছা শুক্রাণু কে তৈরি করতেছে বলো দেখি? শুক্রাণু তৈরি হচ্ছে তোমার কি স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া। তাহলে কোন প্রক্রিয়া? শুক্রাণু তৈরি প্রক্রিয়ার নাম হচ্ছে কি? এই প্রক্রিয়ার নাম হচ্ছে কি? স্পারমাটোজেনেসিস, স্পারমাটোজেনেসিস। এবং শুক্রাণু যে তৈরি করবে তার নাম হচ্ছে কি? স্পারমাটোগোনিয়া। তার নাম কি? স্পারমাটোগোনিয়া, বুঝছো? শুক্রাণু দেখতে কেমন থাকবে? অনেকটা হচ্ছে তোমার কি এরকম থাকে, দেখাই। মাথায় যেটা থাকবে এটাকে কি বলা হয় তোমার মনে হয়? এপোফাইসিস নাকি জানি এটা বলা হয়। তারপর কি এটা হচ্ছে তোমার কি শুক্রাণু মস্তক, আর এটা হচ্ছে তোমার কি শুক্রাণুর গ্রীবা, এবং এটা কি শুক্রাণু লেজ, বুঝছো? এই হচ্ছে কি শুক্রাণু। সো আমাদের মোটামুটি মানব প্রতিরক্ষা একটু পড়লে হবে। সরি, মানব দেহের এটা কি ছিল আমাদের? মানব জীবনের ধারাবাহিকতা ছিল। এখন থেকে আমরা মানব প্রতিরক্ষা, প্রতিরক্ষা থেকে আমরা জাস্ট কয়েকটা কোশ্চেন দেখবো, যে কোন অ্যান্টিবডি প্রধানত অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট। দেখো, আমরা আগের চ্যাপ্টারে যদি পড়ে আসছি, এটার সাথে রিলেটেড ছিল, আমরা কিন্তু আগের চ্যাপ্টারে অলরেডি পড়ে আসছি, তাই না? তোমরা এখন বলো, বলো এটা অ্যালার্জির সাথে কোনটা থাকবে বলো? অ্যালার্জি, দেখো অ্যালার্জির সাথে কোনটা থাকবে? তো একটু আগে কি বলছিলাম যে অ্যালার্জি থেকে কি? ইউসিনোফিল। তো সেই ইউসিনোফিল থেকে আমরা কি পাচ্ছি? আইজি ই পাচ্ছি। আমরা কি পাচ্ছি এখানে? আইজি কিন্তু পাচ্ছি। ওকে, তারপর চলো, কোন এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে? আচ্ছা, ব্যাকটেরিয়া ধ্বংস করে বলতে গিয়ে এটা তোমার এক্সট্রা সিলেবাস না পড়লেও তুমি পারবা। আমরা যখন মুখ গহ্বরে যখন খাবার খাই, তোমাদেরকে বলা আছে না যে লালা গ্রন্থি থেকে 3টা হরমোন আসে, মানে তুমি 3টা এনজাইম থাকবে। টায়ালিন মল্টেজ যেটা পরিপাক করে, আর লাইসোজাইমটা কি করে?
খাদ্যের মধ্যে যেসব ব্যাকটেরিয়া থাকবে সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করবে কে? এই লাইসোজাইম। তাহলে কি হচ্ছে এখানে? লাইসোজাইম হচ্ছে। কি হচ্ছে? লাইসোজাইম। মনে থাকবে? লাইসোজাইম। তারপর আসো নেক্সট, মুখে খাওয়ার পোলিও ভ্যাকসিন থেকে এগুলো পড়া দরকার নেই। আচ্ছা, বুকের দুধে কোন উপাদানটি নবজাতকের প্রতিরক্ষায় কার্যকর? এটা মেডিকেলে 22-23 আসছে কিন্তু। দেখো, আমরা বুকের দুধে কি থাকবে? আমরা এই যে পাইলাম যে আইজিএ কি থাকবে? তাহলে প্রতিরক্ষা, প্রতিরক্ষা মানে কি? দেখো আইজিএ, ইমিউনোগ্লোবিন এ, আইজিএ, এগুলো কিন্তু অ্যান্টিবডি, এগুলো কিন্তু কি? অ্যান্টিবডি, এগুলো কিন্তু ভাই অ্যান্টিবডি, বুঝছো? এগুলো কিন্তু অ্যান্টিবডি, আইজিএ, আইজিএম, তারপর কি আইজিজি, তারপর আইজিই, আইজিটি, বুঝছো? এগুলো কিন্তু অ্যান্টিবডি। হ্যাঁ, এই যে অ্যান্টিবডিটা ইমিউনোগ্লোবিন এ, আমরা জানি যে মাতৃদুগ্ধে কি থাকতেছে? ইমিউনোগ্লোবিন এ থাকতেছে কিন্তু, বুঝছো? সেখান থেকে আমরা এটা অ্যান্সার করতে পারি ইজিলি। তারপর আসো, আমাদের বলছে কি যে কোন রক্তকণিকা সেল মেডিয়েটেড ইমিউনিটি এর সাথে সম্পৃক্ত? টি লিম্ফোসাইট। তাহলে কি মনে রাখবো আমরা? দেখো ইমিউনিটি, ইমিউনিটি বা প্রতিরক্ষার ক্ষেত্রে আমরা নিউট্রোফিল কি করে? তোমার নরমালি ফ্যাগোসাইটোসিস করে। তারপর কি করে? তোমার ইউসিনোফিল অ্যালার্জি, বেসোফিল বাদ দিলাম, বাট মেইনলি প্রতিরক্ষার সাথে জড়িত কে? টি লিম্ফোসাইট। কোনটা? লিম্ফোসাইটগুলো থাকে যেগুলো, লিম্ফোসাইট। যেহেতু আমরা অ্যান্টিবডি রিলেটেড পড়তেছি, তার মানে কি লিম্ফোসাইটটা এখান থেকে আসবে। দেন নেক্সট কোশ্চেন, কোন পদ্ধতিতে কোভিড-19 ভ্যাকসিন প্রস্তুত হয় না? কোভিড-19 ভ্যাকসিন কোন পদ্ধতিতে প্রস্তুত হয় না? দেখো কোভিড-19 ভ্যাকসিন আছে, এটা কত সাথে 21-22 আসছে, এগুলো এখনো লাগবে না। ওই সেশনে কোশ্চেন তো এগুলো এখনো লাগবে না, এটা বাদ। কোভিডের সময় এখন নাই, সো কোভিড নিয়ে কোনো ধরনের কোশ্চেন এখন আর আসতে পারে না। কিন্তু নিচের কোনটি মানুষের প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা নয়? নোম, তারপর হচ্ছে কি লালা, তারপর হচ্ছে কি ইন্টারফেরন, তারপর হচ্ছে তোমার কি সেরোমেন। দেখো ক্লাসটা হ্যাঁ ইউটিউবে যাবে, কিন্তু ইউটিউবে যাবে ক্লাস, বুঝছো? ইউটিউবে ক্লাস তোমরা পেয়ে যাবে, এটা ক্লাস ইউটিউবে তোমরা পেয়ে যাবা। যদি প্রয়োজন হয় তখন করে নিও। আচ্ছা দেখো, প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে কি? নাম্বার 1 কি? লোম, মানে আমাদের যে বাইরে দেহের যে তোমার বাইরে যে অঙ্গগুলো থাকবে সেগুলো হচ্ছে কি? প্রাথমিক থাকে, বুঝছো? যেমন আমরা বলতে পারি কি লোম আছে, আচ্ছা লালা থাকতে পারে, সিরোমেন থাকতে পারে, বাট ইন্টারফেরন কিন্তু আমাদের প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা, এটা কি মাধ্যমিক, এটা কিন্তু প্রাথমিক নয়, ইন্টারফেরন। এখন ইন্টারফেরনটা কি করতেছে বলো তো দেখি? এইটা হচ্ছে কি? ভাইরাসের প্রতিরক্ষা দিবে। কি করে? ভাইরাসের প্রতিরক্ষা দিবে, ভাইরাসের প্রতিরক্ষা দেয়, বুঝছো? ওকে, দেন আসো নেক্সট কোশ্চেন, ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে কোনটি? লাগবে না। মানবদেহে ন্যাচারাল কিলার সেল কোনটি থেকে আসতেছে বলো? ন্যাচারাল কিলার সেল বা এনকে সেল বলা হয়, যেটাকে বলা হচ্ছে কি? এনকে সেল, যেটাকে বলা হচ্ছে কি? এনকে সেল। আচ্ছা কি বলছে? মানবদেহে ন্যাচারাল কিলার সেলস থেকে কোনটি নিশ্চিত হয়, বা এনকে সেল থেকে কোনটি নিশ্চিত হচ্ছে? দেখো তিনটা জিনিস নিশ্চিত হয়, একটা হচ্ছে তোমার কি সাইটোটক্সিন, একটা হচ্ছে সাইটোটক্সিন, সাইটোটক্সিন আসবে। ওকে, সেকেন্ডলি যেটা আসবে সেটা হচ্ছে তোমার কি? পারফোরিন। কি আসবে এটাতে? তোমার পারফোরিন আসবে, পারফোরিন আসবে। থার্ডলি যেটা আসবে সেটা হচ্ছে তোমার কি? গ্রানাইজাইম। কি থাকবে? গ্রানাইজাইম। কি থাকবে? গ্রানাইজাইম। শুনতে খুব কষ্ট লাগতেছে না? এই জন্য পোলাবান সব দৌড় দিচ্ছে আজকে, এক্সট্রা সিলেবাস দেখে সব পোলাবান কি করছে? দৌড় মারছে। কি কঠিন জিনিস পড়তেছি, কিচ্ছু করার নাই, দিবে পরিশান তো পড়তে হবে। মানবদের ন্যাচারাল কিলার সেল থেকে এই জিনিসগুলো আসে। তার মানে দেখো পারফোরিন কোথায় আছে? এই যে পারফোরিন, পারফোরিন এই যে আছে পারফোরিন, ঠিক আছে? ওকে, এনকে সেলের কাজটা কি? এটা মূলত কি করছে? তোমার যে কোনো একটা ভাইরাস আক্রান্ত কোষ এবং কি টিউমার কোষকে ধ্বংস করবে কি? এই এনকে সেলটা ধ্বংস করে কিন্তু, বুঝছো? একটু মনে রাখি, স্লাইডে অ্যাড করে দেব, বা আমাদের যে ব্যাখ্যা সহ যে নোটটা থাকবে ওখানে আমরা অ্যাড করে দেব। ওকে, নেক্সট আসো, ভাইরাসের আক্রমণে দেহে স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয় কোনটি? সো আমরা একটু আগে বললাম না যে ভাইরাসের আক্রমণটা কে করছে? আক্রমণ রক্ষা করবে কে? ইন্টারফেরন। ইন্টারফেরন কি করে? ভাইরাসের আক্রমণে কাজ করতেছে, এবং এটা কি করতেছে? ক্যান্সার কি করে? ক্যান্সার প্রতিরোধ করে। তো এই ইন্টারফেরন জিনিসটিকে এক প্রকার গ্লাইকোপ্রোটিন, যেটা আমরা কই করি বলতো? এটা আমরা জীব প্রযুক্তিতে করি। এটা কি এক প্রকার? গ্লাইকোপ্রোটিন। এটা কিন্তু এক প্রকার কি? গ্লাইকোপ্রোটিন, বুঝছো? এটা আমরা পড়ে ফেলছি। ওকে, তো মোটামুটি আমরা এই কয়টা চ্যাপ্টার, আমাদের এই পর্যন্ত মনে কোয়েশ্চন ছিল, বাকিগুলো রিপিট হয়েছে, তো আমরা এই কয়টা জিনিস পড়লে আমাদের হয়ে যাবে। এছাড়াও আজকে এই পর্যন্ত রাখলাম, আর বেশি না আগে আমরা। তো
এই পর্যন্ত রাখবা, মোটামুটি 2টা থেকে 3টা প্রশ্ন এখান থেকে কমন পাবা। যদি এক্সট্রা সিলেবাস থেকে কোশ্চেন করে তাহলে 2-3টা কোশ্চেন এখান থেকে তোমরা কমন পাবা, বুঝছো? এখন ফিজিক্সের এবং হচ্ছে তোমার কি ফিজিক্স এবং হচ্ছে তোমার ম্যাথ, কেমিস্ট্রি কখনো এক্সট্রা সিলেবাস আসবে না, কেমিস্ট্রি মেইন সিলেবাস থেকে কোশ্চেন আসবে। এগুলো তোমার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, অর্থনৈতিক রসায়ন, এগুলো থেকে আসলে কোশ্চেন করে না, এটা বাদ। আর তোমার যেটা আছে তোমার ধরো যে ফিজিক্সের ক্ষেত্রে টুকটাক কয়েকটা কোশ্চেন হবে, আমি তোমাদের সাহিব ভাইকে বলে দিব, যেদিন তোমাদের জিএসটি ম্যারাথন হবে সেই জিএসটি ম্যারাথনের দিন তোমাদেরকে সম্পূর্ণ ফুল সিলেবাসটাই পড়াইতে বলবো, বুঝছো? একটু পড়লে বেশি বেশি জিনিস লাগে না। এক্সট্রা সিলেবাস সবসময় কি একদম উপরে উপরে যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু সলভ করে, বুঝছো? এক্সট্রা সিলেবাস একদম উপরে উপরে কোশ্চেনগুলো কিন্তু তোমার সলভ করে, ঠিক আছে? ওকে, তো আমরা এই পর্যন্ত রাখলাম। আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে পিডিএফটা দিয়ে দিচ্ছি, এগুলো জাস্ট পড়ো, জাস্ট এগুলো করে রেখো। আর কালকে ইনশাল্লাহ আমরা হাজী দানেশের একটা বড় আকারে ম্যারাথন নিব। সবাই যেহেতু ইন্টারেস্টেড, কালকে ইনশাল্লাহ হাজী দানেশের ম্যারাথনটা নিব। আসসালামু আলাইকুম।